সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 793তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ কামাল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই রংপুরের ভাই কামালের জীবনের গল্পটা এমন একটা গল্প, গল্পের টাইটেল স্ত্রীকে নায়িকা বানাতে গিয়ে উলঙ্গ হলেন স্বামী। দেখেন, জীবনের গল্পের অনুষ্ঠানের এই গল্পটা আমার অন্তরে দাগ কেটে যাবে। 793তম গল্প। এই দুনিয়াতে আপনি ঠিক যতটা বোকা হবেন, এই দুনিয়া আপনাকে ঠিক ততটাই ধোঁকা দেবে। বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকার এক মেয়ে আমাকে বিরক্ত করে যাচ্ছে তার জীবনের গল্পটা নেওয়ার জন্য। আমি মেয়েদের গল্প ওভাবে নেই না, তো মেয়েটা আমাকে খুব জ্বালাইতেছে যে ভাই আমি আপনার স্টুডিওতে যাবো এবং যাওয়ার পর আপনাকে গল্পটা বলতে চাই। হয়তো রিসেন্ট আমি 2-1 দিনের মধ্যে তাকে আমার স্টুডিওতে এনে তার গল্পটা আমি প্রচার করব। এই মেয়েকে তার বয়ফ্রেন্ড বিয়ের প্রলোভন দেখে আজকে প্রায় 3 বছরের মতো রাজধানী ঢাকার বুকে বিভিন্ন পয়সাওয়ালাদের কাছে বিক্রি করতেছে। মানে এভাবে বলে যে তুমি এই লোকটার কাছে যাও, যদি তুমি তার কাছে যাও, তার সাথে এক রাত থাকো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ঠিক এই ক্যাটাগরিতে এই সুন্দরী মেয়েটা, অনেক সুন্দরী, তার সাথে আমার দেখা হয়েছে বলতে ভিডিও কলে কথা হয়েছে। সো এই মেয়েটাকে দিয়ে এই ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে। তুমি আমাকে, সে এখনও স্বপ্ন দেখেছে তার হাজব্যান্ড থেকে, তার বয়ফ্রেন্ড তাকে বিয়ে করবে এবং তার বয়ফ্রেন্ডকে নিয়ে সে একটা ছোট্ট সুখের সংসার বাঁধতে চায়, যার জন্য তার বয়ফ্রেন্ড যা বলে সে তাই করে। যাই হোক, বাস্তবতা এত কঠিন, এটা মেনে নেওয়া সত্যি অনেক কষ্টকর। পৃথিবীতে এমনও বোকা মানুষ আছে যার গল্প শুনলে আপনি নিজে হাসতে হাসতে বেহুশ হয়ে যাবেন। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রংপুরের ভাই কামাল হোসেনের জীবনের গল্পটা আপনি শুনবেন এবং গল্প শেষে কামাল ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে মেলা দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের, কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হাই স্কুলের শিক্ষক। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাবা হাই স্কুলে শিক্ষকতা করার পরেও আমি কেন আমাদের পরিবারটাকে নিম্ন মধ্যবিত্ত পরিবার বললাম। আসলে আমার বাবা যে টাকা বেতন পাইতো তার 50% শুধুমাত্র আমাদের পরিবারের জন্য খরচ করতো, মানে আমাদের পরিবারকে দিত। আমার বাবা পাওয়া বেতনের প্রায় 50% টাকায় আমার বাবা আমাদের গ্রামের গরিব মেহনতি মানুষের জন্য ব্যয় করতেন। আমার বাবা এতটাই উদার মনের মানুষ ছিল, এতটাই সরল মনের মানুষ ছিল যে আমার বাবা কখনো কোনো দিন হাই স্কুলে শিক্ষকতা করে কখনো বাচ্চাকে প্রাইভেট পড়াইতো না, কোনো বাচ্চাকে প্রাইভেট পড়াইতো না। এবং বাবা যেটুকুন সময় পাইতো ওইটুকুন আমাদের গ্রামের সামনেই, মানে আমাদের বাড়ির সামনে হচ্ছে আমার বাবা একটা বৃদ্ধাদের স্কুল খোলে। সব বয়সী মানুষরা সন্ধ্যার পরে ওই স্কুলে পাঠশালাতে পড়তে চাইতো এবং আমার বাবা আর বড় ভাইয়া মিলে ওদেরকে পড়াইতো। মানে গ্রামের বিভিন্ন বয়সী পুরুষ, মহিলা, ছোট বাচ্চা, সব বয়সী মানুষদেরকে আমার বাবা পড়াইতো। এবং একইভাবে আমার বাবাকে সাহায্য করতো আমার বড় ভাইয়া। আমার বড় ভাইয়াও ইসলামিক লাইনে পড়াশোনা করতো, মানে মাদ্রাসা লাইনে পড়তো। তো বড় ভাই এবং বাবা মিলে ওই ছোট্ট স্কুলটাকে চালাইতো। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রাইমারি স্কুলের তুলনায় হাই স্কুলে কিন্তু একজন শিক্ষকের বেতন একেবারেই কম, একেবারে ছোট্ট বেতন। ওই ছোট্ট বেতনেরও 50% আমার বাবা খরচ করে ফেলতো শুধুমাত্র মানুষকে দিয়ে। যাই হোক, এই নিয়ে যদিও আমার আম্মুর সাথে আমার আব্বুর মাঝে মাঝে এগুলো ঝগড়া হতো। আমাদের পরিবারে আমার আম্মু খুবই হিসেবে একজন মানুষ ছিল। সবসময় আমার আব্বা বেতন পাইলে যে 50% টাকা যে আব্বা মানুষের পিছনে ব্যয় করতো, এই বিষয়টা নিয়ে পুরোটা মাস আমার মা আমার বাবার সাথে ঝগড়া করতো এবং আমার বাবাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি আমার আম্মা করতো। সমস্ত তুচ্ছা তাড়না অত্যাচার সহ্য করেও আমার বাবা একইভাবে মানুষের উপকার করে যাচ্ছিল। আমি একটু অন্যরকম ছিলাম, মানে আমার বিষয়ে অবশ্যই একটু বলে রাখা উচিত গল্পের খাতিরে। আমি মূলত একজন প্রতিবন্ধী ছিলাম। প্রতিবন্ধী বলতে এরকম, আমি দেখতে শুনতে মানে অনেক ভালো ছিলাম। আমার চেহারা এবং আমি লম্বা ফর্সা সর্বদিক থেকে আমি যথেষ্ট পারফেক্ট ছিলাম, বাট আমি একটু সরল টাইপের ছিলাম। মানে ধরেন আমি কোনো একটা বিষয় এখন পড়তেছি, এটা একটু পরে আমার মনে থাকে না, যাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলে। আমি এক কথা একজন বুদ্ধি প্রতিবন্ধী ছিলাম। ছোটোবেলা থেকে আব্বা আমাকে পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে। আমাদের এলাকার প্রাইমারি স্কুলে আমাকে ভর্তি করিয়েছিল, কিন্তু প্রাইমারি স্কুলে যাওয়ার পরে বাচ্চারা আমার গায়ে হাত তুলতো, আমাকে মারতো।
আমি কোনোভাবে পড়াশোনার প্রতি মনোযোগী ছিলাম না, আর আমি পড়াশোনা করতে পারতামও না। প্রাইমারি স্কুলে আমার জীবনে শেষ। প্রাইমারি স্কুলের গণ্ডি পার হওয়ার পরে বড় ভাইয়া তখন খুব মেধাবী ছিল, এখনও আমার ভাইয়া অনেক মেধাবী। ভাইয়া পড়াশোনা করতো, আব্বা শিক্ষকতা করতো হাই স্কুলে, বাট আমি রাস্তায় টোটো করে ঘুরে বেড়াইতাম। মানুষ আমাকে কখনো নিয়ে এই কাজ ওই কাজ, এক একজনে আমাকে এক এক ধরনের কাজ করাইতো। আমাকে যে ধরনের কাজ করাইতো আমি ঠিক সেই ধরনের কাজই করতাম। তো দেখা যায় আমাকে সকাল থেকে রাত পর্যন্ত কেউ একজন কাজ করালো, এবং আমাকে এরপরে মানে আমি যে হাজিরা বা আমার যে বেতন, আমাকে আমার বেতনের টাকা দিত না, আমাকে মাগনায় মানুষ খাটাইতো। তো এই নিয়ে আমার আব্বা অনেকের সাথে ঝগড়াও করতো যে কেন আমাকে দিয়ে কাজ করায়, কেন আমাকে টাকা পয়সা দেয় না। তো আমাকে ঘরের ভিতরে একটা সময় শিকল দিয়ে বেঁধে রাখে, মানে শিকল দিয়ে আমার আব্বা আমাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো পাগলের মতো। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই শিকল দিয়ে থাকা অবস্থায় আমার জীবন থেকে প্রায় 4 বৎসরের মতো কেটে যায়। এই 4 বছর আমি সম্পূর্ণ ঘরের মধ্যেই থাকি, আমাকে ঘর থেকে বের হতে দিত না। জাস্ট খাওয়া দাওয়া, ঘুম এবং ওইটুকুই আমার জীবন ছিল। আমি এতটাই মানে পাগল হয়ে যাচ্ছিলাম, এক পর্যায়ে আমাকে পাগলা গারদে পর্যন্ত আমার পরিবার ভর্তি করায়। কিন্তু সেখান থেকেও আমার দাদি আমাকে খুব বেশি ভালোবাসতো, যার জন্য আমার দাদি ওখান থেকেও আমাকে নিয়ে চলে আসে। যাই হোক, 4 বছর এরকম পার হওয়ার পরে আমি মোটামুটি মানে আমার মেধাটা একটু ভালো হয়। 4 বছর পরিবারে থাকার পরে, ঘর থেকে বের না হয়ে ঘরের মধ্যে থাকার পরে যখন আস্তে আস্তে বের হই, আমি তখন নামাজ পড়তাম, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মসজিদে যাইতাম এবং দিনের পথে কাজ করতাম। তো এইভাবে দেখা যায় আস্তে আস্তে করে আমার ভিতরে দিনের আলো কাজ করতে শুরু করে, মানে আমি মোটামুটি একটু ভালো হয়ে যাই, মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করি, ভালোভাবে কথাবার্তা বলি, এবং মানুষের প্রতি আমার এক ধরনের মমত্বতা কাজ করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা তখন হঠাৎ করে বলল যে আমি যে এরকম বাইরে বাইরে ঘুরতেছি, এখন যেহেতু আমার মেধা শক্তি মোটামুটি ভালো আছে, আমাদের স্কুলে ওই সময় দপ্তরি ছিল না। আপনারা তো অনেকেই জানেন ঘন্টা বাঁচানোর জন্য একজন দপ্তরি প্রয়োজন হয়, এবং হাজিরা খাতাগুলো প্রতিটা ক্লাসে দেওয়ার জন্য একজন দপ্তরি লাগে। তো তখনই আমার বাবা করলো কি, দপ্তরি হিসাবে আমাদের হাই স্কুলে আমাকে তখন চাকরি দিল অ্যাজ একজন দপ্তরি। এবং আমি তখন আমাদের হাই স্কুলে দপ্তরে চাকরি করি। আমার আব্বা শিক্ষক, আমি দপ্তরে কাজ করি, এবং অনেক ধরনের মানে আমি বাচ্চাদের যারা কোন ক্লাসের সময় ক্লাস দিয়ে ঘন্টা বাজাই এবং ঘন্টায় ছুটি দিই, এবং প্রতিটা শিক্ষকের চা কফি যা যা লাগে আমি ওইটা এনে দিই, এবং একজন পিয়ন এবং দপ্তরি দুটো কাজে আমি তখন একাধারে করে যাচ্ছিলাম। এরকম করে আমার জীবন থেকে প্রায় 2 বছরের মতো কেটে যায়। 2 বছর টোটালে আমি আমাদের ওই স্কুলের দপ্তরে কাজ করি। 2 বছর আমি তখন অনেকটাই বড় হয়ে যাই, অনেক অংশ বড় হয়ে যায়। তা আমার পরিবার থেকে তখন সিদ্ধান্ত নিল যে আমার বড় ভাইকে বিয়ে করাই দিবে। ওই সময় কিন্তু আমার ছোটো 2টা বোন ছিল, আমার ওই ছোটো বোনগুলো ওই স্কুলেই পড়াশোনা করতো, আমার আব্বা যে স্কুলে শিক্ষকতা করতো। তো আমার ভাইয়া তো তখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে, এবং ভাইয়া তখন একটা চাকরিও করতো মাদ্রাসায়, আর শিক্ষকতা করতো। তো সেই সময় আমার আব্বু আম্মু মিলে সিদ্ধান্ত নিল যে আমার বড় ভাইকে বিয়ে করাই দিবে। তো বড় ভাইকে বিয়ে করাই দিবে ওরকম করে তখন আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হলো। আমাদের এলাকারই এক মেয়ের সাথে। তো সেই বিয়েতে আমাদের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমাদের বিয়েতে আসলো। বিয়েতে অনেক মজা হলো। কিন্তু বিয়ের দিন রাতের বেলায় আমার একদম ছোটো বোনের বড় যেটা ইমিডিয়েট আমার এই ছোটো বোনটা, তার এক বান্ধবী শিপ্রা রানী দাস বলতে এক হিন্দু মেয়ে আছে, ওই হিন্দু মেয়েকে আমার বোন কী করে আমার ওই ভাইয়ের বিয়েতে নিয়ে আসে। মানে ভাইয়ের বিয়েতে নিয়ে আসে বলতে গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে আসে। গায়ে হলুদের অনুষ্ঠানে এই মেয়েটা আসে, এবং গায়ে হলুদের অনুষ্ঠানে আসার পর ও তখন অনেক মজা করে, সবার সাথে অনেক মজা করে। এবং তখন চন্দ্রিমা রাত ছিল, চন্দ্রিমা রাত থাকার কারণে গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয় প্রায় রাত 1টার দিকে। যদিও আমার বড় ভাইয়া ওই অনুষ্ঠানের পক্ষে মোটেও রাজি ছিল না, তিনি অনেক ধার্মিক মানুষ, গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানটা ওনার কাছে ভালো লাগে না। কিন্তু তারপরেও আমার বাবা সহ অন্যরা মিলে ওই অনুষ্ঠানটা করে। গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হলে পরে রাত 1টা বাজে, আমরা বুড়া মানে ছোট বড় সবাই মিলে উঠানের মধ্যে পাটি বিছিয়ে আলাপ করতে থাকি, মানে বিভিন্ন রকমের দেবদেবীর গল্প বলতে থাকি, এবং অনেক ধরনের উপন্যাসের কথা, প্রেম ভালোবাসা এই নিয়ে অনেক দুষ্টামি করতে থাকি। ওরকম করতে করতে শিপ্রা নামের ওই মেয়েটা তখন খুব ক্লান্ত হয়ে গেল। সারাদিন এবং প্রায় রাতের অর্ধেক পর্যন্ত তো প্রচুর চিল্লাচিল্লি করেছে, অনেক মজামাস্তি করেছে, যার জন্য মেয়েটা অনেক অংশে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে পরে আমি যেখানে বসে আছি ওই মেয়েটা তখন ভুলবশত না ইচ্ছে করে সেটা আমি ঠিক জানি না, ও তখন করে কি আমার ওই রানের উপরে ঘুমিয়ে পড়ে। ওর মাথাটা আমার রানের উপরে রেখেও তখন ঘুমিয়ে পড়ে। আমি তখন তার মাথা হাতায় দিয়েছিলাম। চাঁদের আলো যখন মেয়েটার ওই মুখের মধ্যে পড়তেছিল, আমার কেমন জানি মেয়েটাকে খুব বেশি সুন্দর লাগতেছিল। হিন্দু ধর্মাবলম্বী এই মেয়েটার রূপে যেন আমি মরিয়া হয়ে উঠি। আমার তার চেহারার দিকে তাকিয়ে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। যতবার তার মুখের দিকে তাকাই ঠিক ততবারই মনে হয় আমার দৃষ্টিতে দেখা সবচেয়ে সুন্দর মেয়েটা হচ্ছে এই শিপ্রা রানী।
আমার খুব তাকে ভালো লাগে এবং আমি আসলে ভালোবাসার বিষয়টা খুব একটা বুঝি না, কিন্তু সেদিন থেকে আমার কাছে মনে হলো যে ভালোবাসা বলতে একটা বিষয় আছে। তো রাতে অনেকক্ষণ আড্ডা মারা পড়ে, তখন আবার যে যার মতো করে চলে গেছে, মানে ঘুমাইতে গেছে। পরের দিন বিয়ের ওই অনুষ্ঠানে আমার মুখটা ওই শিপ্রা মেয়েটার চোখ থেকে সরে না। আমি ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি, আমার যে এত ভালো লাগে ওকে আমি বলে বোঝাতে পারবো না। তো মেয়েটা কিন্তু দেখতে একেবারে যে সুন্দরী ছিল তা কিন্তু না, ওর শ্যামবরণ ছিল। তো শ্যামবরণ থাকলেও না, ওর মুখের যে কাটিংটা, মানে মুখের যেটাকে আমরা ফেস কাটিং বলি, মুখের ওই ফেস কাটিংটা না অসম্ভব সুন্দর ছিল, এক কথায় দেখার মতো একটা মেয়ে ছিল। তো যাই হোক, এরকম করে মেয়েটাকে আমার ভালো লাগে। বিয়ের অনুষ্ঠান শেষ হয়, ভাইয়ের বিয়ে শেষ হওয়ার পরে তো যে যার মতো করে সব দিকে চলে যায়, মেয়েটাও তাদের বাড়িতে চলে যায়। তো এরপর থেকে আমি স্কুলে যখনই যাইতাম, মেয়েটা তো আমার বোনের সাথে পড়াশোনা করতো, তার মানে আমার এই বাবার স্কুলেই পড়তো। ওই সময় ওরা তখন ক্লাস 9-এ পড়ে। তো ক্লাস 9-এ পড়ে আমারও তখন কী হইতো, এই মেয়েটার দিকে আমি তাকাই থাকতাম স্কুলে গেলে, আমার খুব ভালো লাগতো, অনেক ভালো লাগা কাজ করতো। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করে তাকাই থাকতে থাকতে একদিন এই শিপ্রা মেয়েটা হঠাৎ করে আমাকে দেখে বলতেছে যে, কামাল ভাই, আপনার চোখে কি কোনো সমস্যা আছে? এরকম করে আমাকে বলে। আমি বললাম, না তো, আমার চোখে কোনো সমস্যা নেই। আমাকে বলে, তো সমস্যা যদি না থাকবে তাহলে আপনি আমার দিকে ডাহা চোখ করে কেন তাকিয়ে থাকেন? আপনি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখেন? ওর কথাটা শোনার পরে আমি একরকম লজ্জাই পাইছিলাম। লজ্জা পেয়ে আমি তখন বললাম যে, দেখো, তোমার মুখের দিকে তাকিয়ে আমি কী দেখি ওটা আমি জানি না, কিন্তু কেন জানি তোমার দিকে তাকালে আমি হারিয়ে যাই, আমার তোমাকে অনেক ভালো লাগে। তা আমাকে বলে, আপনি জানেন না যে আপনি মুসলমান, আমি হিন্দু মুসলমানের ভালো লাগা, ভালোবাসা এই জিনিসগুলোতে বারণ। আমি বললাম যে আমি জানি না, আসলে আমি তো ছোটোবেলা থেকে এই বিষয়গুলো বুঝতাম না, প্রেম, ভালোবাসা এসব কাকে বলে। কিন্তু ওই দিন আমার ওই ভাইয়ের বিয়ের হলুদের অনুষ্ঠানে যাওয়ার পরে যখন উঠানের মধ্যে বসে আমরা সবাই গল্প করতেছিলাম, তুমি যখন তোমার এই ক্লান্ত শরীরটা আমার শরীরের উপরে ঢেলে দিলা, তোমার মাথাটা যখন আমার রানের উপরে রেখে তুমি চুপটি করে ঘুমিয়ে গেলা, চাঁদের আলোটা যখন তোমার মুখের মধ্যে পড়তেছিল, সেদিন থেকে আমার কাছে মনে হলো যে ভালোবাসা বলতে একটা বিষয় দুনিয়াতে আছে, ভালো লাগা বলতে একটা বিষয় দুনিয়াতে আছে। ঠিক ওই মুহূর্তে আমি যেন তোমার রূপের প্রতি মাতোয়ারা হয়ে উঠি, আমার তোমাকে অসম্ভব ভালো লাগে। এবং সেদিনকার পর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত জানি না তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু তোমাকে একটা নজর না দেখলে গো শিপ্রা, আমার খুব কষ্ট হয়, আমার ভীষণ খারাপ লাগে। ও তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হেসে তখন চলে যায়। ও চলে গেছে পরে আমি আর কিছু বলি না। তা আমার এরপরের মানে ওই দিনে রাতের বেলায় আমরা যখন সবাই খাবার খাচ্ছিলাম, তো আমার বোন তখন, মানে শিপ্রা যে ক্লাসে পড়ে ওই ক্লাসে তো আমার ছোটো বোন পড়তো। আমার ছোটো বোন তখন মানে খাইতে খাইতে বলে যে, তোমাকে এক নজর না দেখলে গো আমার ভালো লাগে না গো, এরকম করে ছোটো বোন দুষ্টামি করতেছে। হয় না যে পরিবারে ছোটো মেয়েরা থাকলে যা হয় আর কি। তো আব্বু তখন আমার মুখের দিকে তাকায়, আম্মুও তাকায়, এবং বড় ভাইয়া ভাবি ওরও আমার দিকে তাকায়। তো আমার খুব লজ্জা লাগে, রাতের মধ্যে গিয়ে ঘুমায় গেলাম। পরের দিন সকালবেলা ছোটো বোনের ধরলাম যে, বোন, এটা তুই কী করলি? বাবা মার সামনে তুই আমাকে এরকম করে কেন বললি? আমাকে বলে, বারে আপনি প্রেম করবেন, আপনি এমনি নাকি বুঝেন না, শোনেন না। আমার আব্বা আম্মা বলে আপনি পাগল, আপনার ব্রেন ভালো না। তো এত পাগল, এত ব্রেন ভালো না ছেলে কি করে প্রেম করতে পারে? আমার বান্ধবীরা না দেখলে আপনার ঘুম হয় না, ভালো লাগে না? তো ঠিক আছে, আমি বিষয়টা আব্বাকে বলবো। আমার জড়াই ধরে বললাম যে, বোন, তুই এই কাজটা করিস না, আর যাই হোক তুই আব্বার কাছে এই বিষয়টা বলিস না, কারণ আব্বাকে এটা বললে আমি খুব কষ্ট পাবো। দেখ, আব্বা আমাকে একটা চাকরি দিয়েছে এবং বাবা আমাকে বলছে যাতে কখনো কোনো মেয়ের দিকে না তাকাই, এবং আমি যেন দপ্তরের কাজটা খুব ভালো করে করি। বাট এখন যদি বাবা জানতে পারে যে আমি কোনো একটা মেয়েকে নিয়ে ইঙ্গিত করে কথা বলছি, তাহলে কিন্তু আমার বাবা খুব কষ্ট পাবে। সো প্লিজ তুই কারো কাছে বলিস না, বোন না ভালো। এটা বলে আমি তখন ওকে জড়াই ধরলাম, ধরে ওরে বুঝাইলাম। ও আমাকে বলে, বলতে পারি 1 সপ্তাহে, তা তুমি যদি আমাকে 500 টাকা দাও। তো আমি ওরা 500 টাকা দিলাম, দিয়ে আমি মোটামুটি ওরে ম্যানেজ করলাম। এরপর থেকে আমি যখনই স্কুলে যাই, তো আমি আর ওই মেয়ের দিকে তাকাই না, মানে শিপ্রার দিকে তাকাই না, কারণ একবার তাকায় তো এটা পরি আমার বাড়ি পর্যন্ত হয়ে গেছে, আমার পরিবার পর্যন্ত জেনে গেছে। এরপর থেকে আমি ওর দিকে তাকাই না, আমি তখন নিজের মতো করে নিজে থাকতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে 5-7 দিন পরে একদিন নিজে আমাকে বলতেছে, কী ব্যাপার কামাল ভাই, এখন আর আমাকে না দেখলে আপনার ভালো লাগে না, নাকি ভালো হয়ে গেছেন? আমি তখন বললাম, দেখো আমি জানি না, কারণ আমার বোন এই বিষয়টা জানছে, জানার পর আমার পরিবারের কাছে বলছে। তো বলার পরে বলতে একটু ইঙ্গিত দিছে, তো এটা আমি খুব ভয় পাইছি। আমি তো আসলে এরকম না, আমার আব্বা আমাকে খুব ভালো জানে। ও তখন আমাকে বলে, দেখলেন তো আপনার ভালোবাসার বেলুনটা ফুটে গেছে, আসলে আপনাকে ভালো লাগে, মানে ভালোবাসেন নাই, আমাকে আপনার ভালো লাগছে। এবং ভালো লাগা এটা শুধুমাত্র ভালো লাগা, এটা ভালোবাসা না। কারণ যে যাকে ভালোবাসে সে কোনো ধর্ম, বর্ণ কোনো কিছুই মানে না। পরিবার তো দূরের কথা, ধর্ম পর্যন্ত মানুষ চেঞ্জ করে ফেলে শুধু ভালোবাসার জন্য। আর আপনার বোন আপনাকে একটা কথা বললো, আপনার ভালোবাসা মিটে গেল। তো আপনি আসলে আমাকে কোনো সময় ভালোবাসেন নাই, যেটা করছেন এটা ছিল শুধুমাত্র প্রহসন। আমি তখন বললাম, দেখো আমি তোমাকে নিয়ে প্রহসন করি নাই, সত্যিই তোমাকে আমার ভালো লেগেছে।
আমার বোনের কথা আমি ভয়ও পাই নাই। আমি শুধু একটা জিনিসের মানে ভয় পাই, সেটা হচ্ছে আমার বাবা খুবই দিনদার একজন মানুষ, আমার বড় ভাইও একজন মুসলমান এবং তারাও দিনের পথে চলে। তো বাবা আমাকে খুব বিশ্বাস করে এই স্কুলে চাকরিটা দিয়েছে। আমার যদি তোমাকে ভালো লাগে, আমি যদি তোমাকে ভালোবাসি, এই কথাটা যদি আমার বাবা কোনোভাবে জানতে পারে, একে তো তুমি হিন্দু ধর্মাবলম্বী একটা মেয়ে, তার উপরে তুমি আমার বাবার স্কুলে হচ্ছে পড়াশোনা করো, এই দুইটা বিষয় মিলে আমি আমার পরিবারের কাছে একেবারেই ছোট হয়ে যাব। তারা আমাকে খুব খারাপভাবে দেখবে, আমি এই জিনিসটা নিতে পারবো না। যার জন্য আমি তোমাকে এটা বলেছিলাম। ও আমাকে তখন বলে, আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন? আমি কেমন জানি ওই দিন বলেই ফেললাম যে হ্যাঁ, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি এবং তোমাকে আমার অনেক ভালো লাগে। ও আমাকে বলে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো না কেন, তুমি যদি বলো আমি তোমাকে অবশ্যই বিয়ে করতে পারবো। ও আমাকে তখন বলে, আপনি কি জানেন না আচ্ছা আমি হিন্দু আর আপনি মুসলমান, হিন্দু মুসলিমের বিয়ে তো হয় না। আমি তখন একটু উচ্চস্বরে বলেই দিলাম যে আমি মানি না এই ধর্মের বাঁধন, আমি মানি না এই ধর্মের প্রাচীর, আমি ধর্ম বর্ণ সব কিছু ভুলে আমি তোমার হাত ধরতে চাই। ও তখন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ এবার বুঝতে পারছি যে আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন। আপনার এই কথাই বুঝে গেল, আপনার ভিতরে এই কনফিডেন্স আমাকে প্রমাণ করাই দিল যে আপনি আমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসেন। তো যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে, আমি তো এই মানুষটাকে কষ্ট দিতে পারি না, আমি অবশ্যই তার সাথে অনন্তকাল পর্যন্ত থাকব। আপনাকেও আমার অনেক ভালো লাগছে। আজকের মুহূর্তের পর থেকে, ঠিক এই মুহূর্তের পর থেকে আমরা দুজনে একটা মিষ্টি প্রেমের সম্পর্কের সাথে জড়িত থাকব, একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসবো, সুখে দুঃখে আমরা মিলেমিশে থাকবো। ঠিক সেদিনকার পর থেকে এই বোকা কামাল হোসেন কেমন জানি একটু চালাক হতে শুরু করে। তারপর থেকেই এই শিপ্রা মেয়েটার সাথে আমার প্রেম ভালোবাসা চলতে থাকে। আমার এই বিষয়টা যদি শুধুমাত্র আমার এই বোনটা জানতো, আমার এই বোন ছাড়া আর কেউ জানতো না। তো ক্লাস 9 থেকে ওরা ক্লাস 10-এ উঠে এবং ক্লাস 10-এ ওঠা পর্যন্ত এই শিপ্রার সাথে আমার প্রেম ভালোবাসা থাকে। ক্লাস 10-এ উঠলে পরে আমার যে বোনটা শিপ্রার বান্ধবী ছিল, আমার এই বোনটার বিয়ে হয়ে যায়, মানে পারিবারিকভাবে বিয়ে হয় এবং আমার এই বোনটাকে তখন আমরা বিয়ে দিয়ে দিই। তো আমার বাবা মা কিন্তু আমার বিয়ে নিয়ে কোনো কিছু বলে না, মানে তারা অলওয়েজ মনে করে যে আমি বোকা, আমি কোনো কিছুই বুঝি না, এবং এই এই টেন্ডেন্সিতে তাদের মাথায় কাজ করে। তো যার জন্য তারা আমার বিষয় নিয়ে কোনো আলোচনা তারা নিজেরাও করে না এবং কাউকে এই বিষয় নিয়ে আমি কখনো কথা বলতেও দেখি না। আমি ঠিক আমার মতো করে আমার দিনগুলো পাস করতেছি, আমি আমার মতো করে চলতেছি। এরকম করে আমার বোনটার বিয়ে হয়ে গেলে পরে এসএসসি পরীক্ষা আসে। যখন এসএসসি পরীক্ষা আসে তখন বাচ্চারা সবাই পরীক্ষা দেবে, সবাই সবার মতো করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একইভাবে শিপ্রাও তখন এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষার রেজাল্টটা আউট হওয়ার পরে 3 মাসের জন্য একটা গ্যাপ থাকে। ওই 3 মাসে শিপ্রা বাড়িতে একাই থাকতো। তো আমি কি করতাম, সময় সুযোগ পাইলে শিপ্রাদের বাড়ির দিকে যাইতাম, হিন্দু পাড়ার ওখানে গিয়ে রাতের অন্ধকারে চুপটি করে শিপ্রার সাথে দেখা করে আসতাম। আমাদের এত ভালো লাগা আর এত ভালোবাসা ছিল যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আজও চোখটা বন্ধ করলে আমরা শিপ্রার মুখখানি দেখতে পাই। যাই হোক, এরকম করে তখন সময়গুলো কাটতে কাটতে ও তখন কী করলো, এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হলো। 3 মাস পরে যখন রেজাল্ট আউট হলো, দুর্ভাগ্যবশত শিপ্রা 2 সাবজেক্টে ফেল করে। ও যখন 2 সাবজেক্টে ফেল করে, ওর বাবা মা তখন বিষয়টাতে খুব বেশি রেগে যায় যে এত কষ্ট করে পড়াশোনা করাইছে অথচ 2টা সাবজেক্টে ফেল করছে। তারা তখন সিদ্ধান্ত নিল যে শিপ্রা রানী দাস ওই মেয়েটাকে পরিবার থেকে বিয়ে দিয়ে দেবে এবং বিয়ে দেওয়ার জন্য পরিবার তখন বিভিন্ন রকমের প্রস্তুতি নিচ্ছিল যে ওকে রাখবে না, ওকে বিয়ে দিয়ে দেবে। আমার তখন এত বেশি কষ্ট লাগে যে আমি আসলে কী করব বুঝতে পারতেছিলাম না। একে তো আমার পরিবার আমাকে বুদ্ধি প্রতিবন্ধী বলে, আমি যেই স্কুলে দপ্তরে চাকরি করি মাত্র কয়েক টাকা বেতন পাই, এই কয়েক টাকা বেতন দিয়ে আমি কি করব? আমি তো নিজেই চলতে পারি না, নিজেই খাইতে পারি না, এবং শিপ্রাকে কীভাবে কী করব? তো ও তখন খুব কান্নাকাটি করে আমাকে বলে যে আমার বাবা মাকে বিয়ে দিয়ে দিচ্ছে, মানে আমাকে ফোন করেছে, আমার কাছে মোবাইল ফোন থাকে, এবং মোবাইলে আমাকে বলে যে আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করছে, আমাকে বিয়ে দিয়ে দিবে। চট্টগ্রামে নাকি বিয়ে ঠিক হয়েছে, মানে ওদের তো আবার ওই গোত্রের সাথে এমনি অন্য মিলতে হয়, তো কোন চট্টগ্রামে বিয়ে ঠিক হয়েছে ওইখানে বিয়ে দিয়ে দেবে। ও খুব কান্নাকাটি করতেছে, আমি কি করব তুমি আমারে বলো, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি মরে যাবো, এটা ওইটা বলে খুব কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম তুমি কান্নাকাটি করো না, ইনশাআল্লাহ একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তো সময়গুলো এভাবে কাটতে কাটতে তার বিয়ের দিনক্ষণ গনিয়ে আসে। একদিন সন্ধ্যাবেলা আমি তার সাথে দেখা করতে যাই। দেখা করতে গেলে পরে ওদের ঘরের পিছনে ও তখন আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতেছে। ও আমাকে বলে আমি আজকে রাতে ফাঁসি দিব, না হয় বিষ খাবো, আমি মরে যাব, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তখন বললাম যে দেখো, আসলে তুমি একজন হিন্দু ধর্মাবলম্বী মেয়ে আর আমি মুসলমান, আমি কি করে আমার পরিবারের কাছে তোমার কথা বলবো? আমার বড় ভাই একজন দ্বীনি মুসলিম এবং তিনি একজন অনেক বড় মাপের হুজুর। আমি ওই বড় ভাই আর মা সামনে গিয়ে কী করে বলবো যে আমি একটা হিন্দু মেয়েকে ভালোবাসি? আমার পরিবার তো এটা কোনো দিনও মেনে নিবে না, আর আমার বাবা তো মানবেই না। ও আমাকে বলে তাহলে আমি কী করতে পারি? আমি বললাম আমি জানি না আমি কী করব।
কান্নাকাটি করতে করতে ফজর আজান দিয়ে দেয়। বিয়ের বাকি থাকে আর মাত্র 3 দিন। আপনারা তো বুঝতেই পারেন যে হিন্দু বিয়ের 3 দিন আগ থেকে হিন্দু বিয়ের আয়োজন শুরু হয়। ওদের বাড়িতে গেট করা, মিউজিক লাগানো থেকে শুরু করে যত রকমের আনুষঙ্গিক কাজ আছে সমস্ত কাজগুলো তখন করতে শুরু করে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী করব। যেদিন রাতে ওর সাথে আমার দেখা হয়, এর পরের দিন সকাল 10টায় আমাকে কল দেয়। আমি তখন ঘুমিয়ে থাকি। ওর কলটা পাওয়ার পরে আমার তখন ঘুমটা ভাঙে। কলটা রিসিভ করলাম, রিসিভ করার পরে জিজ্ঞেস করলাম কী হয়েছে। ও আমাকে তখন বলতেছে যে শোনো, তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি তখন বললাম যে কী এমন কথা যার জন্য তুমি আমাকে তোমাদের বাড়িতে ডাকতেছো। আমাকে বলতেছে প্লিজ তুমি তাড়াতাড়ি আসো, ঠিক এখনই আসো। এরকম করে যখন ও রিকোয়েস্ট করে আমি তখন বললাম ওকে ফাইন, আমি আসতেছি। পরে আমি ওদের বাড়িতে গেলাম, মানে ওদের বাড়িতে গেলাম বলতে ওদের বাড়ির পিছনে গেলাম। হিন্দু বাড়ি তো, আমরা মুসলমানরা সচরাচর যে কোনো সময় যেতে পারতাম, কোনো সমস্যা হতো না। বাড়িতে যাই এবং বাড়িতে গেলে পরে ওর সাথে আমার কথা হয়। তখন ও আমাকে বলতেছিল যে শোনো, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে এবং এই আইডিয়াটা আমরা অ্যাপ্লাই করব, আইডিয়াটা মানলে কিন্তু খুব ভালো হবে, তুমি কি এটা মানবা আমাকে বলে। আমি বললাম সমস্যা নাই তো, আইডিয়াটা আমি মানতে পারি। কী এমন আইডিয়া তুমি আমাকে বলো, অন্য কোনো আইডিয়া আছে তোমাকে পাওয়ার মতো? আমাকে বললো হ্যাঁ, আমাকে পাওয়ার মতো একটা দারুণ আইডিয়া আমার মাথায় আসছে। আমি বললাম ঠিক আছে বলো। আমাকে বলতেছে যে আমি আমার বিয়ের কিছু গয়নাকাটি আমার বাবা আমার জন্য রাখছিল। অনেকেই জানেন যে হিন্দু ধর্মের বিয়েতে বাবারাই কিন্তু মেয়েদেরকে সব কিছুই দেয়। আমাদের মুসলমানরা বিয়ে করতে গেলে বউর জন্য গয়না নিয়ে যায়, কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষজন বাবারাই হচ্ছে গয়নাকাটি দিয়ে মেয়েকে ভরণ পোষণ দিয়ে সাজিয়ে তারপরেই হচ্ছে ছেলে হাতে তুলে দেয়। তো সেক্ষেত্রে ওর বাবা কী করলো, অনেক গয়নাকাটি নাকি বের করছে, ওইগুলো দেখছে। ও তখন আমাকে বলতেছে আমি এই গয়নাগাটিগুলো নিয়ে তোমার সাথে পালায়ে যাব, গয়নাগুলো বিক্রি করব এবং বিক্রি করলে পরে যে টাকা পাবো ওই টাকা দিয়ে তুমি আমি খুব ভালো করে আমাদের দিনগুলো কাটাই দিব এবং আমরা বিয়ে শাদী করবো, একটা সংসার করব, প্রয়োজনে আমি আবার মুসলমান হয়ে যাব। আমি তখন বললাম সব কথাই ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়ে আমি যাবো কোথায়? আমি তো আমাদের রংপুরের বাইরেও কখনো কোনো দিন কোথাও যাইনি এবং আমি শুনেছিলাম ঢাকা শহর নাকি অনেক খারাপ এবং সেখানে মানুষকে বিক্রি করে ফেলে। এরকম ব্যস্ত একটা শহরে আমি তো তোমাকে নিয়ে যেতে চাই না। আমি বোকা হাদারাম গাধা একটা ছেলে, সো তুমি আমাকে অত দূরে কোথাও নিয়ে যাও না। ও আমাকে বলে আরে বোকা, তুমি এটা মনে করো না, আমি তোমাকে নিয়ে ঢাকাতে যাব না, আমি তোমাকে নিয়ে বাংলাদেশে থাকবো না, চলো আমরা আজকে রাতে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে যাই। আমি তখন বললাম ইন্ডিয়াতে আমরা কোথায় যাব? ও আমাকে বলে ইন্ডিয়াতে আমরা তো সবসময় যাইতাম, ওরা কিন্তু অলওয়েজ ইন্ডিয়াতে যাইতো, কারণ ইন্ডিয়াতে ওদের অনেক অনেক ধর্মীয় পূজা টুজা হইতো। এটা আমাদের বাড়িটাও কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার ঘেঁষেই ছিল এবং বর্ডারের পাশেই হচ্ছে আমাদের বাড়ি ছিল। তো আমাকে বলে, এবং বর্ডারটা কিন্তু এরকম বর্ডার না, অন্য জায়গার বর্ডারগুলো যেরকম তার কাটা দিয়ে খুব শক্ত করে বাঁধাই করা, বাট আমাদের এলাকার বর্ডারটা প্রায় সবসময় খোলাই থাকে। আমরা দেখা যায় গোসল করে ইন্ডিয়াতে, খাবার খাই আসি বাড়িতে এবং কাপড় শুকাইতে দিই ইন্ডিয়াতে, এরকম একটা অবস্থা। তো আমাকে বল আমরা আজকে রাতে বর্ডার ক্রস করে আমার এক বান্ধবী আছে ইন্ডিয়াতে, ও হিন্দু, ওদের বাড়িতে চলে যাব। তা আমি তখন বললাম যে তোমার বান্ধবী কী করে? ও বলে আমার বান্ধবীটা অনেক ভালো, ও ভালো, আমি ওর কাছে চলে যাব, তুমি আর আমি রাতের বেলায় মিলে, তুমি রাতে তোমার ফোন দেবো, তুমি কাপড় চোপড় নিয়ে চলে এসো। এটা বলো তখন চলে গেলে পরে আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে চিন্তা করতেছি এখন কি করা যায়। মানে ওরে কিন্তু আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি যে আমি ওকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না। তো ওরে না পেলে কিন্তু আমি মরে যাব, আমি বাঁচতে পারবো না। তাই আমি ভাবলাম যে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। ও তো বলেছেও মুসলমান হবে, যেহেতু বলেছে মুসলমান হবে তাহলে আমার মনে ভয় থাকার তো আর কোনো কারণ নেই, আমি ওকে নিয়ে পালিয়ে যাব। এরপরে রাত প্রায় আনুমানিক 1টা থেকে 2টার দিকে ওই টাইমে আমাকে কল করে। আমার ফোনের ডাটাটা কিন্তু আমার ফোনটা কিন্তু অলওয়েজে খোলা থাকতো। একটা কল দেওয়া মাত্র ছোট্ট একটা কল আমি রিসিভ করার পর আমাকে বলতেছে আজকে রাতেই আমরা বেরিয়ে যাব, তুমি সব কিছু নিয়ে রেডি থাকো। ও আমাকে যেমন করে বলে আমি ঠিক তেমন করে সব কিছু নিয়ে রেডি থাকি এবং ও নিজেই বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির পিছনে চলে আসে, কারণ বর্ডার ক্রস করতে হলে কিন্তু আমাদের বাড়ির পিছন দিয়ে বর্ডারটা ক্রস করতে হবে। আমাদের বাড়ির পিছনেও চলে আসলে পরে আমরা দুজনে মিলে তখন বর্ডার ক্রস করে বর্ডারের ওপারে চলে যাই এবং বর্ডারের ওপারে দিয়ে দেন আমরা তখন ইন্ডিয়াতে ঢুকে যাই। ইন্ডিয়াতে ঢুকে দেন ওর যে বান্ধবীর বাড়ি ছিল ওই বান্ধবীর সাথে ও সম্ভবত আগেই কথা বলে রাখে এবং সকাল হওয়ার সাথে সাথে আমরা ওই বান্ধবীদের বাড়িতে গিয়ে উঠি। যদিও যাওয়ার সময় আমাদের অনেক ঘটনা আছে, ঘটনাগুলো বলে গল্প লম্বা না করি, অনেক ঝামেলা হয়, অনেক ঝামেলা করে যাই হোক আমরা ওর বান্ধবীর বাড়িতে যাই। বান্ধবীর বাড়িতে গেলে পরে তো সেখানে ওরা আমাকে ওর বান্ধবী আমাকে খুব সুন্দর করে মেনে নেয় এবং ওর বান্ধবী ওই বাসায় একাই থাকতো, বাবা মায়ের সাথে থাকতো না। এই মেয়ে কেন একা থাকতো এটা আমি জানি না, একাই থাকতো ওই বাসায়। তো আমিও তখন ওই বাসায় যাই। গেলে পরে 2-1 দিন পরেই ওই বান্ধবী ওর বান্ধবীকে বলতেছে যে ও যে আগে বলছিল মুসলিম হবে, বাংলাদেশ থেকে যাওয়ার সময় তো বলছে মুসলিম হবে, কিন্তু ওখানে যাওয়ার পর ওরা মুসলিম হচ্ছে না। ওর বান্ধবীকে ধর্ম চেঞ্জ করতে মানা করে।
যে তুই মুসলিম হইস না, তুই হিন্দু আছিস, হিন্দুই থাক এবং ওরেও হিন্দু বানাই ফেল, মানে আমাকে বলতেছে হিন্দু করে ফেলার জন্য। তো ও আমাকে এটাই বলতেছে যে একটা কাজ করো, আমার বান্ধবী তো মানতেছে না, মুসলিম হলে তো অনেক ঝামেলা, তুমিও হিন্দু ধর্মটা পালন করো, তুমিও হিন্দু হয়ে যাও, তো আমরা দুজনে হিন্দু, মানে আমাদের হিন্দুত্বেই থাকবো, যেহেতু আমি ইন্ডিয়াতে থাকবো সারা জীবন, তাহলে আমরা হিন্দুত্বেই থাকবো। আমি তখন ওরে বললাম যে না, আমি এটা কখনোই করতে পারবো না, কারণ তুমি যখন বাংলাদেশ থেকে চলে আসো, তুমি আমার সাথে কমিটমেন্ট করেছিলা, ওয়াদা করেছিলা যে তুমি মুসলমান হবা, এবং ওই ওয়াদা পরিপ্রেক্ষিতেই আমি তোমাকে নিয়ে ইন্ডিয়া থেকে, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছি। তো এইখানে আসার পরে তুমি যদি বলো যে তুমি মুসলিম হবা না, মানে তাহলে তো হতে পারে না, আমাদের তো কথা এরকম ছিল না। ও আমাকে বলে, মানে তুমি আমার কথা শুনবা না, তুমি আমার কথার বাইরে যাবা, এরকম করে ওর সাথে আমার একটু রাগারাগি হয়। তো রাগারাগি হলে পরে ও আর ওর বান্ধবী এক রুমে থাকে, আমি তখন আরেক রুমে থাকি, যেহেতু আমাদের বিয়ে হয় নাই। তো পরের দিন ও ওর বান্ধবীর সাথে বেরিয়ে যাচ্ছে। আমি তখন বললাম যে শিবরা কোথায় যাচ্ছ? আর এর মাঝে কিন্তু আমাদের দুইটা ফোনে বন্ধ, মানে আমি বাড়িতে চিঠি লিখে আসছি আসার সময়, এবং চিঠি লিখে আমি আমার বালিশের নিচে চিঠি রেখে আসছি, এবং সেও নাকি আসার সময় ওর কোন বান্ধবী ওদের বাড়িতে আছে ওই মেয়েকে বলে আসছে যে আমি চলে যাচ্ছি, আমার আব্বা আমাকে বলে দিস। তো ওইখানে কী হয়েছে বাংলাদেশের শেষ পর্যন্ত এটা আমি জানি না, কারণ ওর তো 2 দিন পরেই বিয়ে হওয়ার কথা ছিল, এবং আমিও মুসলিম পরিবারের সন্তান ছিলাম, খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তো সেই জায়গা থেকে তো আমাদের পরিবার অনেক ঝামেলা হওয়ার কথা। তো কী হয়েছে না হয়েছে ওইগুলো তো আর বুঝি না, এবং এই নিয়ে কোনো কথাও বলি না। এইভাবে তখন ওখান থেকে চলে আসছি, বাড়ি থেকে পালিয়ে চলে আসছি, এবং তখন আমি ইন্ডিয়াতে ওভাবেই থাকতেছি। এভাবে 3 দিন কেটে যায়। 3 দিন পরে দেখলাম যে না, শিবরা মুসলমান হওয়ার কোনো গতিই নেই, মানে ও মুসলমান হবে যে এরকম কোনো অবস্থায় আমি ওর মাঝে দেখি না। তো আমাকে মুসলিম হবে এই কথা বলে আনছিল, বাট এখন মুসলমান হচ্ছে না। যখনও মুসলমান হচ্ছে না, তখন একটা সময় আমার খুব রাগ লাগে। তো একদিন বিকেলবেলা আমি বললাম যে শিবরা, আমি চলে যাব, রংপুরে চলে যাব, আমি এখানে থাকবো না। ও আমাকে বলে, কেন? এখানে থাকতে তোমার সমস্যা কী? আমি বললাম থাকবো না এই কারণে যে তুমি তো বলছিলাম মুসলমান হবা, এখন তো তুমি আর মুসলমান হচ্ছ না, আর তুমি যেহেতু মুসলমান হবা না, আমি এখানে থাকবো না। তোমার সাথে খুব রাগারাগি করে যে কেন তুমি মানে বেশি বুঝো, আমি কোনো কথা বললে আমার কোনো কথার মূল্যায়ন করো না, এটা ওইটা বলে ও খুব রাগারাগি করে। তো রাগারাগি রেক পড়ছে, আমি বললাম যে আমি চলে যাবো। আমি যখন চলে যাচ্ছিলাম, ও আর ওর বান্ধবী মিলে আমাকে ধরে, এবং ওর বান্ধবী তখন বলে, আচ্ছা ভাই আপনি যাইন না, এই সমস্যা নাই, ও মুসলিম হবে, আমি ওকে বুঝিয়ে বলবো। তো এটা বলার পরে তার বান্ধবী কী বুঝাইলো, সে মুসলমান হওয়ার জন্য রাজি হইলো। তো রাজি হইলে পরে ওর বান্ধবী তখন একটা হুজুর ডেকে আসলো ওই বাসায়। আসার পর ও তখন কলমা পড়লো, কলমা কাবিন করে, মানে কলমা পড়লো, কলমা করার পরেই ওখানে আমাদের বিয়ে হলো। মানে কোনো কাবিন না, কোনো ডকুমেন্ট না, কোনো কাবিন ডকুমেন্ট ছাড়াই শেষ 2 জনে কলমা পড়ছি। এবং আদৌ আমার কাছে সন্দেহ লাগে যে হুজুরটা ওকে কলমা পড়াইছে, সেই হুজুরটা আসলেই কোনো হুজুর ছিল কিনা। কারণ ওই কলমা পড়ার মাঝে আমার অনেক সমস্যা মনে হয়েছে আর কি। মানে আমরা যেরকম মুসলমানরা কলমা শব্দটা, মানে কলমাটা খুব মানে স্মুথলি পড়তে পারি, বাট ওই লোকে কলমা, মানে একজন হুজুর সে কলমা পড়তে গিয়েও 5-6 বার আটকায় গেছে, মানে ভুলে যাচ্ছে আর কি। তো মনে হয় না সে হুজুর ছিল। তো যাই হোক, ওরে দিয়াই না, তারপরে ওরে মুসলমান বানাইলো, এবং বানানোর পর তখন আমাদের বিয়ে হলো। এবং ওই বিয়েটা শুধুমাত্রই মৌখিক বিয়ে ছিল, কোনো কাবিন না, কোনো ডকুমেন্ট না, কোনো কিছু না। বিয়ে হবার পর আমি একইভাবে ওখানে থাকতেছি। তো ও কী করলো, গয়নাঘাটিগুলো মোটামুটি একটু বিক্রি করতেছে। আবার আরেকটা বিষয় ভালো ছিল যে ওর গয়নাগুলো কিন্তু আমার ব্যাগেই থাকতো, মানে আমার এখানে রাখতো। যখনই লাগতো আমাকে বলো তুমি এটা দাও, ওইটা দাও, এটা বিক্রি করবো, ওটা বিক্রি করবো, তা আমার এই কাজে লাগবে, ওই কাজে লাগবে, এগুলো বললো, তখন নিয়ে যাইতো। এটা ওইটাও নিয়ে যেত, ওইখান থেকেও মানে গয়নাঘাটি নিত, বিক্রি করতো বা কী করতো আমি জানি না। এরকম করে প্রায় 1.5 মাসের মতো আমি পড়ে আছি। 1.5 মাস পরে আমি তখন আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য একটু চেষ্টা করি। বড় ভাইকে ফোন করি, বড় ভাইয়া মানে অনেকবার ফোন করার পর একবার রিসিভ করে বড় ভাই আমাকে বলে, কামাল আমি তোর একটা কথাই বলি, যার সাথে চলে গেছিস, যেখানে চলে গেছিস তার সাথেই থাক, বাট কখনো পরিবারে ফিরে আসিস না। কারণ তুই যদি কখনো পরিবারে ফিরে আসিস, তাহলে আব্বা আম্মা তোকে মেরে ফেলবে, এবং জীবিতই তোকে মেরে ফেলবে, আল্লাহ আকবার বলে তোরা মেরে ফেলবে। তুই কখনো বাড়িতে আসিস না, তুই যেখানে আসিস এখানেই থাক। আমি খুব কান্নাকাটি করি যে ভাই আমার ভুল হয়ে গেছে, এই সেই। কিন্তু আমার ভাই আমাকে স্ট্রেট একটা কথাই বলে যে তুই কখন আর পরিবারে আসিস না, এবং পরিবারে কোনো কিছু তুই শুনিস না, তুই যেখানে আসিস তুই সেখানেই থাক, এবং সেখানেই তুই তোর জীবন পার কর। ভাই এই কথাগুলো বলে, এবং ভাইয়ের ওই কথাগুলো শুনে পড়ে আমি তখন ওভাবেই পড়ে আছি, ওইখানেই পড়ে আছি, ইন্ডিয়াতে পড়ে আসছি। দীর্ঘ প্রায় 2 মাসের মতো কেটে যায়। 2 মাস পরে একদিন শিপ্রা আমাকে বলতেছে, আমাদের তো প্রায় সব টাকাই শেষ হয়ে গেছে, আমরা এখানে থাকবো না, আমরা কলকাতায় একটা চাকরি পেয়েছি, কলকাতায় চলে যাব, এবং তুমি কি যাবা? তাই আমি বললাম যে কলকাতায় যাব, কিন্তু কেন? বলে আমার বান্ধবী সহ যাবে, ওইখানে আমি একটা কাজ পাইছি, ওইখানে আমরা একটা কাজ করবো একটা ড্যান্স ক্লাবে। ও আবার মানে শিপ্রা কিন্তু খুব ভালো ড্যান্স করতে পারতো, মানে নাচতে পারতো আর কি, নৃত্যটা ভালো পারতো। এরকম না যে কোথাও নাচ শিখছে তা কিন্তু নয়, কিন্তু ভালো নাচ পারতো। তো এরপরে কী করলাম, আমরা এখান থেকে ইন্ডিয়াতে চলে গেলাম, মানে কলকাতায় চলে গেলাম। এবং কলকাতা শহরে যাওয়ার পরে সেখানে আমার বউ শিপ্রা তখন একটা নৃত্য গ্রুপের সাথে জড়িত হয়।
তো ওর কাছে কিন্তু টাকা থাকে, ওরও টাকাগুলো খরচ করে, টাকা খরচ করে করে ও নৃত্যশিল্পী হয়। এবং নৃত্যশিল্পী হলে পরে ও তখন বিভিন্ন ইন্ডিয়াতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের হচ্ছে অনেক অনুষ্ঠান থাকে, ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়ের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানগুলোতে তখন যাইতো এবং আমাকেও নিয়ে যাইতো। তো ও সবার কাছে গিয়ে আমাকে কিন্তু মুসলিম পরিচয় দিত না, মানে হিন্দু পরিচয় দিত, যে আমার হাজব্যান্ড এবং আমার একটা কমল, আমার নাম ছিল কামাল কিন্তু ও বলতো যে কমল, একটা হিন্দু নাম দিত আমাকে, কমল বলতো যে কমল রায়, এরকম করে পরিচয় দিয়ে তারপর আমাকে সবার কাছে পরিচয় করাইতো। তো সবাই আমাকে এখনও ইন্ডিয়াতে কামাল বললে কেউ আমাকে চিনে না, সবাই বলে আমি কমল, আমার নাম কমল। তো এরকম করে আমি তখন থাকতেছি, ওর সাথে যাইতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি। এরকম করতে করতে ও হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে আমি একটা মানে এফডিসিতে কাজ পাইছি, মানে ওই যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ পাইছে না, কেউ কি সিনেমা করবে ইন্ডিয়াতে, কলকাতায়। তো আমি তখন বললাম যে কিসের সিনেমা করবা, কিসের সিনেমাতে কাজ পাইছো? আমাকে বলে আমি তোমাকে নিয়ে যাবো। তো ও যে এই কাজগুলো করতেছে না, এই সবই হচ্ছে ওর মানে ওর যে বান্ধবীটা আছে, মেয়ে বান্ধবীটা, ওর বান্ধবীটা দিয়ে ও সব কিছু করাচ্ছে। মানে ওর বান্ধবীটা ওকে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, মিডিয়াতে কাজ করা থেকে শুরু করে যত যা লাগতেছে সমস্ত কিছু ওর বান্ধবীটাই করতেছে। বান্ধবীর কথায় উঠতেছে, বান্ধবীর কথায় বসতেছে। তো এর বান্ধবী তখন ওকে নিয়ে যাচ্ছে, তো সেখানে ও কাজ করবে। এভাবে 3 দিন 4 দিন ও কাজ করে। একদিনটা তো হঠাৎ করে বাসায় আসে না, রাতের বেলা বাসায় আসে না, না আসলে পরে আমি ওর নাম্বারে পর্যন্ত কল করি, বাট আমি ওর নাম্বারটাও বন্ধ পাই। সারাটা রাত আমি একটা ফোঁটা ঘুমাইতে পারি না। সকালবেলা ও আসলে মানে আসছে যে খুব মাতালের মতো অবস্থায়, মানে ওর চুলমুল এলোমেলো, মানে কেমন যে একটা অবস্থা, মানে দেখলেই মনে হয় যে রাতের বেলায় ওর উপরে তুফান গেছে, এরকম কিছু একটা। তো আমি মানে ওর যেহেতু বাসাতে আসছে, আমি ঝগড়া করলাম না, আমরা তখন একই বাসা থাকতাম। ওর বান্ধবীটাও কিন্তু একই অবস্থা, ওর মতোই, মানে খুবই মানে উচ্ছৃঙ্খলভাবে বাসায় আসছে, চুল টুল ছাড়া এবং এমন নোংরা ড্রেস ছিল। তো আসার পরে দুজনেই তখন ঘুমিয়ে গেছে। তো তারা যখন দুজনে ঘুমাই গেল, আমি ভাবলাম যে তারা তো ক্লান্ত, কোথাও থেকে আসছে, আমি রান্নাবান্নাটা করি। আমি ভাই নিজে রান্নাবান্না করছি। রান্নাবান্নাটা শেষ হলো পরে তাদেরকে দুপুরে ডাকছি 2টার দিকে, দুজনেই উঠছে, ওইটা গোসল করছে, গোসল করে তারা তখন খাইতে বসছে। তো তারা খাবার খাচ্ছে, আমিও বসে আছি, তারা খাবার খাচ্ছে, খাবারটা খুব মজা হয়েছে ও বলতেছে। আমি কিন্তু আবার মোটামুটি একটু রান্নাবান্না করতে পারতাম, আমার আম্মুর সাথে বেশি টাইম থাকতাম, তো আমি রান্নাবান্নার কাজটা মোটামুটি ভালো পারতাম। কিন্তু তারা দুজনেই পেট ভরে খাইলো। খাওয়ার পরে বিকেলের দিকে তারা আবার বেরিয়ে যাবে। তো আমি বললাম যে কই যাও? ও বলে মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে যায়, ওইখানে আমি কাজ করি। কী জানি কাজ করে, ও জানে না, আমি জানি না। ও আবারও পুনরায় কাজ করার জন্য চলে যায়। তো কাজ করতে চলে গেলে পরে আমি তখনও বাসায় থাকি। তো এরকম করে প্রায় 1 সপ্তাহের মতো কাটে। ও চলে যায়, রাতের বেলায় কোনো সময় আসে, কোনো সময় আসে না, যেদিন আসবে না ওদের মোবাইল ফোন বন্ধ থাকবে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি দেখি যে ভিডিও কলে একটা ছেলের সাথে কথা বলতেছে, এবং যেই ছেলেটার সাথে কথা বলতেছে ওই ছেলেটাকে আমি চিনি না, কিন্তু ওই ছেলেটা জাস্ট একটা ছোট্ট হাফ প্যান্ট পরে আছে এবং ছেলের প্রায় শরীরের পুরো অঙ্গই দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা। ও রান্না করতেছে কি একটা এবং ওই ছেলেটার সাথে কথা বলতেছে। তো কখনো কিন্তু আমার কাছে এতটা খারাপ লাগে না, বাট ওই দিন কেন জানি এই বিষয়টা খুব খারাপ লাগলো যে ও কেন এরকম করে বা এরকম ছেলের সাথে কথা বলে। তো ওই ছেলেটার সাথে আমি ওকে থাপ্পড় মারছি, যে ভিডিও কলে কিসের কথা, এরকম একটা থাপ্পড় মারার পরে ছেলেটা এটা দেখছে, মানে ওই ছেলেটা এটা দেখছে। দেখার পরে ও কিন্তু কিছু বলে নাই, বাট সন্ধ্যার পরে মাগরিবের পর ওই ছেলেটা, যে ছেলেটাকে আমি ভিডিও কলে দেখছিলাম, ওই ছেলেটা তখন আমাদের বাসায় আসে। আসলে পরে আমাকে খুব বকাবাধ্য করে যে এত বড় সাহস, আপনি জানেন ও কত বড় মাপের একজন আর্টিস্ট, ওর গায়ে আপনি হাত তুলছেন, আপনাকে এই করবো সেই করবো, মানে আমাকে ধমকায়। তা অবাক বিষয় হচ্ছে আমাকে ধমকাচ্ছে বাইরের একটা লোক, কিন্তু আমার বউ মানে কিছুই বলে না, ওই লোকটাকে কিছুই বলে না। তো আমি যখন বললাম যে আরে আপনি এরকম করে কথা বলতেছেন কেন, আমি যখন একটু গরম হয়ে গেলাম, আমার বউ তখন আমার উপর রেগে গেল। হ্যাঁ, বাইরে থেকে মেহমান আসলে কীভাবে তাদেরকে সম্মান করতে হয় সেটা শিখো নাই? মানে ও অনেক ছোট, কিন্তু তারপরেও ওই ইন্ডিয়াতে যাওয়ার পরে এত বুঝদার হয়ে গেছে, মানে ও এত বুঝে যে আমি যেন কোনো কিছু বুঝে না, আমাকে প্রত্যেক দিন পড়াইতে পারবে, যেন আমাকে টিউশন দিতে পারবে, এইরকমভাবে ওর মানে মেধাশক্তি এত ভালো হয়ে গেছে। তো যাই হোক, এই একটা ঘটনা ঘটলো, এই ছেলেটা তখন আবার আমাদের বাসা থেকে চলে গেছে। এরপর থেকে আমার কাছে ওর মিডিয়া কাজ করার বিষয়টা কেমন জানি ভালো লাগতেছিল না, মানে মনে হচ্ছিল না যে ওইটা কাজ করবে, আমি এটা মেনে নিব। তো বিষয়টা আমার কাছে ভালো লাগলো না আর কি, মানে একটু খারাপ লাগলো। তা আমি ওর একদিন বললাম যে তুমি মিডিয়াটা ছেড়ে দাও, আমরা অন্য কোনো কাজ করব, অন্য কোনো কাজ করে আমরা চলবো, কিন্তু এই মিডিয়াতে তুমি কাজ করো না, এটা আমার কাছে ভালো লাগে না। ও তখন আমাকে বলে যে তুমি কী কাজ করতে চাও, মানে কী করতে পারবা তুমি, দেখো তুমি কোনো কাজ পাও কিনা, যদি কোনো কাজ পাও তাহলে হচ্ছে আমি এটা ছেড়ে দিব, যাও, আমাকে বলে। তো ভাই বিশ্বাস করবেন, আমি তো মানে সর্বদিক থেকেই খুবই পারফেক্ট ছিলাম, লম্বায় ফর্সায় সর্বদিক থেকে পারফেক্ট, কিন্তু কাজে গেলে ভাই কোথাও কাজ পাইতাম না। এখানে ওইখানে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতাম, কাজ পাইতাম না, মানে আমার কেউ কাজ দিত না। এবং কলকাতায় কাজের অবস্থা এরকম ছিল যে বেতনের কথা তো বলে লাভই নেই, মানে যে পরিমাণের বেতন দিবে ওইটা আপনার নিজেরই খাওয়ার টাকা হবে না, আর মানে কাজেরও খুব মানে খারাপ অবস্থা ছিল, কাজ পাইতাম না।
তো এরকম করে তখন চলে আসে, আসার পর ওই মিডিয়াতে যায়, মানে রাতে আসে না দিনে আসে, দিনে আসে না রাতে আসে, ওরকম করে চলাফেরা করতে করতে একটা পর্যায়ে আমার ভিতরে জিনিসটা কেমন জানি খারাপ লাগা কাজ করতে শুরু করে। তা আমি ওরা বললাম যে দেখো, তুমি যেখানে যাও ওখানে আমিও তোমার সাথে যাব। যেহেতু তুমি কাজই করো, তুমি বলো যে তুমি সিনেমাতে কাজ করো, তো তুমি যে জায়গায় কাজ করো আমি তোমার সাথে কাজে যাব। ও আমাকে বলে হ্যাঁ তুমি যাবো, মানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, মানে তোমাকে নিতে পারবো না, এখানে তুমি যেতে পারবে না, ওইটা বলে। আমি তখন বললাম যে তুমি যেতে পারবে না মানে তুমি আমাকে নিতে পারবে না মানে এটা কোনো কথা হইলে আমি যাব? তুমি যতই জোর করো আমি যাব। ও আমাকে বলে যেও না, গেলে তুমি কষ্ট পাবা। আমি বললাম যেরকমই কষ্ট হোক বা যাই হোক আমি যাবো এবং আমি দেখবো যে তুমি আসলে কী করো। তো এই বলে ওর সাথে আমার রাগারাগি হয়, রাগারাগি হলে পরে ও তখন আমাকে নিতে রাজি হয়, যদিও ওর বান্ধবীটা রাজি না। ওর বান্ধবীটা বলতেছে নিস না, বা এটা ভালো হবে না, অন্যরা খারাপভাবে নিবে, ওরে নিস না, এরকম বলে। কিন্তু আমার সাথে রাগ করে শেষ পর্যন্ত বলে ঠিক আছে তুমি চলো। পরে আমি গেলাম পরে দেখলাম যে হ্যাঁ ও আসলে সিনেমাতেই কাজ করে, কিন্তু এগুলো আসলে ওরকম না, মানে সিনেমা বলতে নাটকেই কাজ করে, বাট ওরকম না, মানে ইউটিউব চ্যানেল বা এই ধরনের নাটকে কাজ করবে আর কি, ওগুলোর জন্য নাটক তৈরি করা। এবং বিভিন্ন ইয়েতে মানে নাটকের টপিকসগুলোই ভালো ছিল, কিন্তু কেমন জানি পুরোটা বিষয় আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। এরকম করে চলাফেরা করতেছি এবারও আমাকে প্রত্যেক দিন নেওয়া যায়, মানে ও আমাকে নিজেই নিয়ে যায়। আমি যদি যেতে না চাই যে আমি যাবো না বা তুমি যাও আমি যাব না, ও আমাকে জোর করে নিয়ে যায়, যাবো না মানে তোমাকে যাওয়াই লাগবে, চলো। এরপরে এরকম করে যেত ওখানকার একজন মানে পরিচালক, সীতারাম ছিল না নাম আর কি, সীতারাম বাবু। তো সীতারাম বাবুর সাথে আমার একটু ভালো সম্পর্ক হয় বলতেই তিনি নিজে আমার সাথে একটু বেশি কথা বলে, একটু মোটামুটি আমার সাথে মিশে কথা বলে, ওইরকম করে আমার সাথে কথা বলে। তো কথা বলতে বলতে একদিন তিনি আমাকে বলে যে আপনার বউ যে স্টার, আপনার বউর জন্য অনেক বড় স্টার আপনি হইতে পারবেন যদি আপনি একটু মিডিয়াতে সময় দেন, এবং যদি আপনি এভাবে সময় দেন। আমি তখন বললাম যে কীভাবে সময় দেবো? উনি আমাকে বলে একটা সময় আছে, আমি আপনার বউকে বলবো যদি এটা আপনি করেন তাহলে মিডিয়াতে আপনি খুব ভালো একটা অবস্থানে যেতে পারবেন। তো যাই হোক, এটা কি আমি জানি না। তো এভাবে তার সাথে আমার কথাবার্তা হলে পরে 2 দিন পরে আমার বউ, তখন কিন্তু শিপ্রা আর আমি একসাথে থাকতাম, ওর বান্ধবীরা তখন আলাদা থাকতো, মানে অন্য একটা জায়গায় থাকতো, আমরা তখন আলাদা থাকতাম। তো একদিন ও আমাকে বলতেছে যে কামাল, তোমাকে একটা কথা বলি, তুমি খারাপভাবে নিও না, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে আমাকে একটা উত্তর দিবা, কি করা যায় একবার আমাকে বলে। আমি তখন বললাম যে হ্যাঁ অবশ্যই উত্তর দিব, সমস্যা নাই, তো বলো। আমাকে বলতেছে আমি যদি ওখানে কাজটা করতে হয়, মানে ওই ফিল্মে কাজটা করতে হয়, তাহলে আমাকে আমার চরিত্র হারাইতে হবে, মানে আমাকে আমার এই চরিত্রটা হারাইতে হবে, এবং আমি কি আমার চরিত্র হারিয়ে ওইখানে কাজ করব, এরকম করে বলে। এবং সেদিন সে খুবই বিস্মিত, তার চেহারা খুবই কালো মলিন হয়ে আছে, এবং কেমন জানি সে মনে হয় না কোথাও আঘাত খাইছে এমন। তো আমি তখন বললাম যে মানে কী এমন ঘটনা, কী এমন কারণে ওইখানে গেলে তোমাকে চরিত্র হারাইতে হবে? আমাকে বলে হ্যাঁ, ওখানে গেলে আমাকে মানুষ ইউজ করবে, খারাপ কাজ করবে, করে আমাকে কাজ করতে দিবে, এবং মানুষের ওই খারাপ মানুষের সাথে খারাপ কাজ করে কি আমি মিডিয়াতে কাজ করব? এবং আমার হাজব্যান্ড হিসেবে কি তুমি এটা মানবা? আমি তখন বললাম যে দেখো, আসলে আমি তো এই বিষয়গুলো বুঝি না, আর বড় কথা হচ্ছে আমি এটা জানিও না, খারাপ কাজ কেন বা খারাপ কি ওগুলো আমি কোনো কিছুই বুঝি না। তো আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করব, এমন কোনো কিছু করো না যেটা করলে আমি সহ্য করতে পারবো না। ও আমাকে বলে আমি একটা কাজের অফার পাইছিলাম, এবং ওই কাজটা আমাকে দেবে না যদি আমি পরিচালকের সাথে বা প্রডিউসার যারাই আছে ওদের সাথে যদি আমি রাত্রেবেলায় না থাকি, বিভিন্ন জায়গায় না যাই, এবং তাদের সাথে আমার এভাবেই সাইনিং হবে যে ওদের সাথে আমার থাকতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। যদি আমি এগুলো করি তাহলেই হচ্ছে আমি কাজটা করতে পারবো, তা না হলে কিন্তু আমাকে কাজটা ওরা করতে দেবে না। খুব খেয়াল করে শুনবেন, এটা আমার বউ আমাকে বলতেছে। তো বলার পরে আমি তখন বললাম যে না, এটা তো হতে পারে না, এটা কেন তুমি করবা? আমি তোমার হাজব্যান্ড, আমি প্রয়োজন অন্য কিছু করে তোমাকে খাওয়াবো বা করবো, কিন্তু তোমাকে এটা করতে দেবো না, বা তুমি এটা করতে পারবে না। পরেও আমাকে বলতেছে যে দেখো, আমরা তো আসলে অনেক ভালো একটা অবস্থানে আসছি, এবং এই অবস্থান থেকে তো এটা থেকে ফিরিয়ে যাওয়া সম্ভব না, এটা তো করাই লাগবে, এটা না করলে কিন্তু আমি এখানে ভালো ফর্মে যেতে পারবো না, আমাকে যেতে, ওরকম করে আমাকে জাস্ট ব্রেন ওয়াশ করাচ্ছে, ওর মতো করে বুঝে আমাকে বোঝাচ্ছে। পরিশেষে আমি বললাম যে দেখো বউ, তুমি যত যাই বলো না কেন, তুমি যত কথাই বলো, আমি তোমার কোনো কথাই শুনবো না, বা আমি তোমার কোনো কথাই মানবো না। আমার কথাই একটা, যদি তুমি আমার কথা শোনো, আমার কথা মানো, তাহলে তুমি এই সিনেমা ছেড়ে দাও, চল আমরা বাংলাদেশে চলে যাই। এখন তো অনেক বছর হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে, আমরা যদি বাংলাদেশে যাই তাহলে আমাদের আব্বা মা আমাকে মেনে নেবে, মানে আমার বিশ্বাস আমার আব্বা মা আমাকে মেনে নেবে। আর এই মাঝে আমি শুনেছিলাম আমার সবগুলো বোনের বিয়ে হয়ে গেছে, আমার মা বাড়িতে একাই থাকে, আর বড় ভাইয়ের তার বউ নিয়ে অন্য কোথাও থাকে, তো তুমি আমার সাথে চলো, আমরা চলে যাই। আমাকে বলে যে না, আমি এখান থেকে যাবো না, আর এখান থেকে গেলে তোমাকে আর আমি পাবো না, কারণ হচ্ছে তোমার বাবা যেই পরিমাণের তেরা, তোমার ভাই যেই পরিমাণের তেরা, তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, এবং যদি তুমি আমার সাথে থাকতে চাও, আমাদের যদি একসাথে সংসার হয়, তবে এটা ইন্ডিয়ার মধ্যে হবে, বাংলাদেশে হবে না।
মানে যতই তারে বুঝাইলাম, যতই বুঝ তারে দিলাম, না সে যাবেই না। দেখ এই রাতটা কোনো মতে কাটলাম। ও পরের দিন আবারও হচ্ছে মানে ফিল্মে গেছে, কাজ করছে। এর পরের রাতে আমাকে তখন বলতেছে, পরিচালক আমাকে একটা অফার দিছে, এই অফারটা যদি তুমি মানো তাহলে ধরো আমাকে কোনো পরিচালকের সাথে রাত কাটাতে হবে না, তুমি এমনি হচ্ছে আমি এমনি হচ্ছে ওই নাটকটাতে কাজ করতে পারবো, কিন্তু বিনিময়ে তোমাকে একটু কষ্ট করতে হবে। এই কথাটা ওই পরিচালক নাকি ওকে বলছে। আমি তখন বললাম, কী এমন কথা বলছে, তুমি আমাকে বুঝিয়ে বলো, আমাকে বুঝিয়ে না বলে তো আমি বুঝবো না। কী এমন কথা বলছে যেটা করলে আমি যদি করি তাহলে তোমাকে আর খারাপ কোনো কিছু করতে হবে না, তুমি ওই নাটকে মানে প্রপারলি কাজ পেয়ে যাবা, ওইটা কি? ও আমাকে বলতেছে, এটা তো একটু লজ্জা লাগতেছে আমার বলতে, কিন্তু তারপরেও বাস্তবতার জন্য বলতে হবে, তাই বলে আমি তোমাকে বলি। আমি বললাম, হ্যাঁ বলো। ও আমাকে বলে, ওনার আরেকটা সাইড আছে, এটা হচ্ছে ব্ল্যাক সাইড, মানে ব্ল্যাক সাইড উনি মুভি তৈরি করে এবং সেখানে তোমাকে কয়েকটা সিনে কাজ করতে হবে। ওইখানে আমি যাব না, তুমি যাবা, পরিচালক যেসব সিনে কাজ করতে বলে তুমি সেই সব সিনে কাজ করবা, এবং সেই সব সিনে যদি তুমি কাজ করো তাহলে মনে করো আমি এই জায়গায় ভালো থাকতে পারবো, বা আমি এখানে ভালো কাজ করতে পারবো, আমি এখান থেকে অনেক ফর্মে উঠতে পারবো। এ কথা আমাকে বললো। তাহলে আমি চিন্তা করলাম যে আমি কাজ করলে তুমি মানে ভালো ফর্ম উঠবে। আমি কিন্তু ভাই তখনও বিষয়টা বুঝি না যে আমাকে আসলে কী বোঝানো হচ্ছে, কী বলানো হচ্ছে। তা আমি তখন কী করলাম, ওইখানে গেলাম। এরপরের দিন আমার বউ আমাকে পাঠাইলো, পরিচালক আমাকে নিয়ে গেল পরে উনি তখন আমাকে পুরোটা বিষয় এখানে বুঝিয়ে বললো যে আপনাকে এইভাবে কাজ করতে হবে, কিন্তু আপনার ফেস দেখানো যাবে না, মানে আপনার মুখ আমরা দেখাবো না, বাট এটা জাস্ট একটা অভিনয় হবে। এরকম না যে আপনি আসলে এটা রিয়েল করতেছেন, বিষয়টা এরকম না, কিন্তু জাস্ট অভিনয়ের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন কাট পিস মানে অন্য ভিডিও ফ্রন্ট ভিডিও থেকে কেটে এনে আমরা এখানে জয়েন করাই দিব, বাট আপনাকে এই ভূমিকা একটি অভিনয় করতে হবে। এটা উনি আমাকে বিষয়টা বলার পর একই সাইডে কিন্তু এক সাইডে আমার বই শুটিং চলতেছে এবং অন্য সাইডের ভিতরে এই কথাটা আমাকে ওই পরিচালক বললো। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি আমার বউর সাথে কথা বলি, আপনাকে জানাবো। উনি আমাকে বলে, ভাই দেখেন আপনার বউকে আপনি যদি বলেন, কোন বউ বা এটাতে রাজি হবে? কোনো বউ তো রাজি হবে না। এটা করলে আপনি অনেক টাকাও পাবেন এবং আপনার বউ বর্তমানে যে নাটকটাতে কাজ করতেছে ওইটাতে সে কাজ করতে পারবে, কিন্তু আপনি এটা যে কাজ করলে আপনার জন্য ভালো হবে, আপনি অনেকগুলো টাকাও পাবেন এবং আপনার বই নাটকের চান্স পাবে। দেখেন আপনার বউ যদি ওই নাটকে কাজ করতে পারে তাহলে একটা সময় সে অনেক ফেমাস হয়ে যাবে। এই নাটকটা যদি পাবলিক হয় তাহলে সে অনেকে একটা ভালো পজিশনে চলে যাবে, এবং ভালো পজিশনে গেলে পরে তাকে আর কোনো প্রডিউসারের সাথে কোনো ডিরেক্টরের কাছে যেতে হবে না, সে এমনিতেই হচ্ছে ওই আনক উপরে উঠে যাবে। এরপর থেকে সে এমনিতেই নাটক তৈরি করবে, তার ভালো অবস্থানে যেতে পারবে। কিন্তু যদি আপনি এই কাট পিসে কাজ করেন, তাহলে কথা আমার কাছে তাদের ভালো লাগলো না। তারপর আমি জোরাজোরি করে বললাম যে না, আমি আমার বউর সাথে কথা বলবো। সো এই বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে আমার বউ শ্যুট হচ্ছে, পাশের বিল্ডিংয়ে আমার সাথে এটা হলো। তো পাশের বিল্ডিং থেকে আমি তখন এই বিল্ডিংয়ে আসলাম। এটা কিন্তু রাতে না, দুপুরবেলার ঘটনা। এই বিল্ডিংয়ে আসলাম, তখন আমার বউরে বললাম যে শিপ্রা, হয়তো এমন করে বলতেছে, এখন কি করব? আমি ওকে ভাইঙা বলি না যে এরকম। ও তখন আমাকে বললো, এরকম কাটপিস তো আমরাও করি, আমরা বিভিন্ন নাটক করতে গেলে কাটপিস হয় না, এখান থেকে ওইখান থেকে জোড়া দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নয়, তুমি যাও। ও আমাকে এটা বললো। আমি তখন বললাম যে এটা কি যাওয়াটা আসলে কি ঠিক হবে, ভালো হবে? আমাকে বলে ভালো হবে, কিচ্ছু হবে না, তুমি যাও। ওরকম করে আমাকে সাহস দেয় বা বুঝে গেলে পর আমি ওইখানে যাই। তো যাই, আসলে এই কাটপিসের কথা বলা হয় যখন একটা ক্যামেরার সামনে কাজ করতে শুরু করি, তখন ওই কাটপিসের কথাই বলে, জাস্ট ফেসটাকে হাইড করে তারা তখন এই কাজটা আমার সাথে করায়। তো এটা করলে পর আমার খুব খারাপ লাগে, মানে এত যে খারাপ লাগে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার নিজের কাছে মানে এত কষ্ট হয় যে এটা কি, মানে এইটা কেন আমাকে করতে হবে বা কেন এই কাজটা করতে হবে। আমি বাসায় এসে কান্না পর্যন্ত করি যে আমি তো এটা করার জন্য প্রস্তুত ছিলাম না। তারপর আমার বউ আমাকে বোঝায়, তুমি এই কাজটা করার কারণে আমি নাটকটাতে চান্স পাইছি, আমি এটাতে কাজ করবো, আমি ভালো পজিশনে যেতে পারবো, এগুলো আমাকে বলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, ফাইন, সমস্যা নেই, আমি করব। তো এরপরে নেক্সট টাইম আমি তখন আবারও একইভাবে ওই ক্যাটাগরিতে কাজ করতেছি। তো এটা করতেছি, আমি যে ওই বিল্ডিংয়ে কী করি, কী কাজ করি, এটা কিন্তু আমি আমার বউকে ডিটেলসে বলতেছি না। ওরা আমি জানি যে এটা কাটপিস হইতেছে, আমি যতটুকু খুলতেছি বা এতটুকু করতেছি, বাকিটা কাটপিসের মাধ্যমে করতেছে, মানে যতটুকু আমি তাকে বোঝানো যায় আর কি, অতটুকুই তাকে বোঝাচ্ছি। এরকম করে প্রায় মাসখানিকের মতো হয়ে গেল কাজটা শেষ হওয়ার পরে। মাসখানিক পরে একদিন আমার বউ মোবাইল টিপতেছে, মানে মোবাইলে কী জানি দেখতেছে, দেখা অবস্থায় তখন হঠাৎ করে কী করে ফোনটা রেখে ওয়াশরুমের দিকে চলে যায়। গেলে পরে আমি তখন ওর ফোনটা হাতে নিই, মানে ফোনটা সাথেই থাকে, খাটেই থাকে, ফোনটা হাতে নিই। ফোনটা হাতে নেওয়ার পর আমি দেখতে পাই যে আমি যেই শ্যুটিংগুলো করেছিলাম বা আমার যে শ্যুটগুলো ছিল ব্ল্যাক হোয়াইটে, ওই শ্যুটগুলোই ও দেখতেছে, মানে এগুলো দেখতেছে। তো আমি তখন এটা অন করার পর আমি দেখতে পেলাম যে ওইখানে যেরকমভাবে তারা বলেছিল যে ফেসকে লুকিয়ে রাখবে বা ফেস হাইড করবে, মুখ দেখাবে না, কিন্তু ওর ওই ভিডিওতে আমি দেখতেছি যে পুরোপুরিভাবে মুখ দেখাচ্ছে, মানে আমার ফুল বডি দেখানো হচ্ছে। সামনে একটা গোপন ক্যামেরা আছে, মানে ছোটো ক্যামেরা, ওইটা দিয়ে সামনেটা নেওয়া হচ্ছে এবং পিছনে তারা যে আমাকে যে ক্যামেরাটা দেখাইছিল মূলত ওইটা কিন্তু তাদের ক্যামেরা ছিল না, ক্যামেরা তো সামনেটাই ছিল, যেটা তারা লুকিয়ে রাখছে, ওই লুকিয়েই তো ক্যামেরায় তারা পুরোপুরিভাবে ভিডিও করছে।
তো আমার বউ ঠিক ওই ভিডিওটাই দেখতেছে। আমার তখন এত খারাপ লাগলো যে আল্লাহ এটা কি। ও তখন আসছে বাথরুম থেকে, আমি তখন মানে খুবই রেগে আছি, বললাম যে এটা কি, এই তুমি কী দেখলে? ও তখন হাসতেছো, আমাকে বলে দেখছো তুমি তো খুব ভালো শ্যুট করতে পারো, তুমি তো আমার চেয়েও বেশি টাকা ইনকাম করতে পারবা। আমি তখন বললাম মানে এটা কেন হলো? ওই পরিচালক তো আমাকে এটা বলে নাই। আমি তখন রাগারাগি করতেছি যে পরিচালককে এটা করবো ওইটা করবো, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার সাথে তো এই কাজটা করা ঠিক হয় নাই, আমি তো এই টাইপের লোক না। ও তখন আমাকে বলতেছে শোনো পাগলামি বন্ধ করো, এই লাইনে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের কথাই শুনতে হয়, পরিচালককে বলার কিছু নেই। আর এই ভিডিওগুলো কোনো টিভিতেও দেখাবে না, কোনো টিভি চ্যানেলেও দেখাবে না, বা এগুলো মানুষ গোপনে ঘরের মধ্যে বসে দেখবে, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো অনেক টাকা, তুমি অনেক টাকা পাইবা, এটা আমাকে বলতেছে। তারপরে মানে ও আমাকে বলে তোমাকে পরিচালক দেখিয়ে পছন্দ করছে, যার জন্য তোমাকে নিয়ে গেছে। মানে আমি দেখলাম যে ও পরিপূর্ণভাবে মানে টোটালি ফ্রি, মানে এই বিষয়টা তো টোটালি ফ্রি। তো এরকম করতে করতে ও তখন আমাকে অলওয়েজ ওই কাজটা করার জন্য টাকা দিত, যে তোমাকে এটা করতে হবে, তুমি এই কাজটা করো, মানে আমাকে প্রচুর দিত। তো আমি ওইখানে যেতাম, ওই কাজটা করতাম, করলে পরে আমি আবার আসতাম, এবং একটা সময় এই কাজটার সাথে আমি পুরো মিশে গেছি। ওই কাজটা আমি করতেছি, বিভিন্ন ধরনের ওই ফন্ট ভিডিও যেটাকে বলে তৈরি করতেছি, থাকতেছি। কারণ আমার কথা হচ্ছে যে আমার বউ আমাকে বলছে এটা কেউ দেখে না, এগুলো মানুষ রুমের মধ্যে বসে দেখে, ওটা কেউ চিনবে না, দেখবে না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন আমার খুব খারাপ লাগতেছে আমার পরিবারের জন্য। এটা প্রায় অনেকগুলো বৎসর পরের কথা আমি বলতেছি। তাই আমি তখন বাড়িতে যাই, মানে আমাদের বাড়িতে আসি, আমাদের রংপুরে আমাদের বাড়িতে যাই। তো বাড়িতে গেলে পরে আমি তো সব মানে তখন মোটামুটি বড়, দোকানে গেলে অনেক পোলাপাইন আছে, মানে যারা হচ্ছে ইয়াং বয়সী পোলাপাইন, একটু মানে কিশোর টাইপের, ওরা আমার দিকে তাকায় তাকায় হাসে। আর আমার অনেকে বলে ভাই ইন্ডিয়াতে কী করেন আপনি, ইন্ডিয়াতে কি আপনি কোনো ছবি করেন, আপনি কাপড় ছাড়া কোনো ছবি করেন, ওরকম করে পোলাপাইনে বলে। তো পোলাপাইন যেহেতু আমাকে দু একটা কথা বলে, ওই দু একটা কথা কিন্তু আমার ইঙ্গিতে ঢুকে যায়, এবং এই বিষয়গুলো তখন আমি বাড়িতে যাওয়ার পরে আমার পরিবারের ভিতরে তখন বিষয়গুলো জানাজানি হয়ে যায়। অনেকে তখন জানতে পারে যে আমি এরকম মিডিয়াতে কাজ করি এবং খারাপ ধরনের ভিডিও আমি তৈরি করি। তো আমার ভাইয়া তখন খুব রাগারাগি করে আমার সাথে, এত রাগারাগি যে আমাকে ঘর থেকেই বের করে দেয়, যে তুই এই ঘরে থাকতে পারবি না, তুই এই ঘর থেকে চলে যা, আমাকে ঘর থেকে ধাক্কায় বের করে দেয়। তো বের করে দিলে পরে আমি কিন্তু প্রায় ওখানে 1.5 মাসের মতো আমি বাড়িতে থাকি, আমি একাই যাই, শিপ্রাকে নিয়ে যাই না। 1.5 মাস বাড়িতে থাকার পর যখন আমি ইন্ডিয়াতে ব্যাক করার পরে আমি তখন বললাম যে আমি এই ধরনের কাজটা আমি আর করবো না। মানে এটা ওরা পাবলিক করে দিয়েছে, এটা বাংলাদেশ থেকেও দেখা যায়, বাংলাদেশে অনেক ছেলেরা দেখছে আমাদের এলাকার, আমাকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলতেছে, আমি এটা করবো না। তো আমাকে বলেছে তুমি করলে করবা, না করলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার ইচ্ছা, তুমি করলে করো, না করলে নাই, বাট এটা না করলে তুমি আমার সাথে থাকতে পারবে না। এবং একটা পর্যায়ে ও যখন এরকম করে আমার সাথে রাগারাগি করে, ওর রাগারাগির মোহে পড়ে আমি তখন পুনরায় আবারও শুধু ওর মুখের দিকে তাকিয়ে আমি পুনরায় আবারও ওই ভিডিও তৈরি করার জন্য যাইতাম, এবং ওদেরকে বলতাম যে ভাই এই ভিডিওগুলো যাতে বাংলাদেশ থেকে না দেখা যায়, বাংলাদেশের মানুষ যাতে ভিডিওগুলো দেখতে না পারে, অন্য সব দেশের মানুষ দেখুক। তা আমাকে বলে সমস্যা নেই, আমরা VPN দিয়ে বাংলাদেশে অফ করে দিব, ইন্ডিয়া বা অন্য কান্ট্রির মানুষ দেখতে পারবে। খুব খারাপ লাগতো আসলে, এই কষ্টের কথা বলে বোঝানো যাবে না যে আমার কতটা কষ্ট হতো, আমি এটা কখনোই মেনে নিতে পারতাম না। কিন্তু তারপরেও শুধু বউয়ের মুখের দিকে থাকে আমি তখন করতাম বা যাইতাম। এরকম করতে করতে অনেকগুলো দিন আমার কেটে যায়। তো ওইখানে আমার একটা দিদি থাকে, উনি হিন্দু ধর্মের আর কি, বাট ইনার পূর্বপুরুষরা বরিশালে থাকতো, মানে বরিশালের মানুষ, বাট তিনি সেখানে এই কাজগুলো করে, মানে আমি যেই লাইনে কাজ করি ওই লাইনে তিনিও কাজ করে, খারাপ কাজ করে। তো উনি একদিন আমার সাথে কথা আমাকে বলে যে তোমার নাম কি? ওরা কিন্তু জানে আমার নাম কমল রায়, ওখানকার সবাই জানে আমার নাম কমল। আমি তখন বললাম যে আমার নাম কামাল হোসেন, আমার বাড়ি বাংলাদেশ রংপুরে। পরে আমাকে বলে তুমি এখানে কেন আসছো, কীভাবে আসছো? পরে আমি বললাম যে আমার বউ এরকম শিপ্রা, ওই মিডিয়াতে কাজ করে, এমনি এমনি আমার বউ, এটা বলি। তখন এই মানে মহিলাটা আমাকে বলতেছে যে তুমি কি কখনো তোমার বউকে কোনো টিভির পর্দায় দেখেছো, এটা আমাকে বলে। আমি তখন বললাম যে না, আমি তো এরকম কোনো টিভির পর্দায় আমার বউকে দেখি নাই। পরে কেন? পরে বলে তুমি না বললে তোমার বউ সিনেমাতে কাজ করে, নাটকে কাজ করে, তো সিনেমার নাটকে যদি কাজ করে তাহলে তো তাকে কোথাও না কোথাও দেখার কথা, তো তুমি তারা কোথাও না কোথাও দেখো নাই? আমি বললাম যে না, আমি কোথাও না কোথাও তাকে তো দেখি নাই। পরে আমাকে বলে তাহলে তোমার বউ কেমনি সিনেমা নাটকে কাজ করে, তোমার বউ এটা না? পরে তিনি আমাকে আমার বউ শিপ্রার একটা ছবি দেখায়। আমি তখন বললাম যে হ্যাঁ এটা আমার বউ। পরে তিনি বলে যে তুমি যে কাজগুলো করো তোমার বউ সেম একই কাজ করে, মানে তুমি যেই লাইনে কাজ করো তোমার বউ একই লাইনে কাজ করে। আমি বললাম মানে আমি যে ধরনের ভিডিও বানাই আমার বউ একই ধরনের ভিডিও? বলে হ্যাঁ, তোমার বউ অন্য একটা ফ্রেমে করে এবং তোমাকে অন্য একটা বিল্ডিংয়ে করায়, কিন্তু কাজ একটাই, তোমার বউ এই ধরনের কাজ করে। আমি তখন বিশ্বাস করি, আমি বললাম যে আপনি কী বলেন ভাই? এটা শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, অনেকে হাসবে। এই ভিডিওগুলো কীভাবে দেখে বা কোথায় গিয়ে দেখে আমি সেটাও জানতাম না। কিন্তু ওই মহিলা তখন আমার বউয়ের ভিডিও আমাকে বের করে দেখায়, যেভাবে আমার ভিডিও আমার বউ দেখতেছিল একইভাবে ওই মহিলার ফোনে আমি তখন আমার বউয়ের ভিডিও দেখতেছিলাম, মানে শিপ্রার ভিডিওটা দেখার পরে তখন এত পরিমাণের কষ্ট হচ্ছিল
যে আসলে মেনে নিতে পারতেছিলাম না। আমারটা না হয় যেমন তেমন, আমি পুরুষ মানুষ বা আমি করছি বা ও আমাকে দিয়ে করাইছে, কিন্তু ও নিজেও তো এটার সাথে জড়িত। তখন মানে এত পরিমাণের কান্না করি যে আসলে মেনে নিতে পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছিল। পরে বাসায় আসি, বাসায় আসার পরে আমি কথা বলি না, আমি আমার মতো করে আমি শুয়ে থাকি। ও তখন আমাকে বলে, কী হয়েছে তোমার, তোমার কোনো সমস্যা, তুমি এটা কেন করতেছো, কী হয়েছে বলো। আমি কোনো কথাই বলি না, ওর সাথে কোনো কিছু বলি না। আমাকে বলে, দেখো বলো না তোমার কী হয়েছে, তুমি কেন এরকমটা করতেছো। আমি কোনো কিছু বলি না। প্রায় ফজরে আজান দিয়ে দেয়, ফজরে আজান পর্যন্ত আমি জাস্ট ওখানে বসে থাকি। ফজরে আজানের পরে আমি তখন উজু করে নামাজ পড়তে যাই। তো নামাজ পড়তে যখন আমি ও তখন দেখে, নামাজটা পড়ে আসার পর ও তখন হাসে যে তুমি তো কখনো নামাজ পড়তে দেখি নাই তোমাকে। আসলে কিন্তু আমি নামাজ পড়তাম না, ওই প্রফেশনটার সাথে জড়ানোর পরে ওইখানে গেলে পরে আমি নামাজ পড়তাম না, কিন্তু আমি তখন নামাজ পড়ি। তো নামাজটা পড়ে আমি তখন ওর পাশে বসে বলি, দেখো বাংলাদেশ থেকে বড় বিশ্বাস, স্বপ্ন আর ভালোবাসা নিয়ে তোমাকে আমি ইন্ডিয়াতে এনেছিলাম। তুমি বললা তোমার বিয়ের গয়না তুমি চুরি করে আনছো, বিয়ের গয়না চুরি করে এনে তুমি আজকে এই জায়গায় এসে তুমি এই ধরনের ফোন ভিডিওতে কাজ করো। তুমি নিজে তো করলা, তুমি আমাকেও একইভাবে ওই ভিডিওতে নিয়ে গেলা, এই কাজটা তুমি কেন করলা। ও তখন ওইটা বসে আমাকে বলতেছে, আমি যদি ওই কাজটা না করতাম তাহলে সারা জীবন তোমাকে আমার কাছে আটকে রাখতে পারতাম না। আমি বললাম, মানি তুমি কি বলতে চাচ্ছ, সারা জীবন আমাকে আটকে রাখতে পারতাম না মানি। ও আমাকে বলে, আমি না আমার এই বান্ধবীর ফাঁদে পড়ে এই কাজটা করতে শুরু করছি এবং এই পেশার সাথে আমি জড়িয়ে গেছি। তাই আমি যেহেতু এটার সাথে জড়িয়ে গেছি, আমি তো এই কাজটা করতেছি। এবং তুমি যখন একদিন আসছিলা, আমার যে পরিচালক ছিল সে তোমাকে দেখছে, দেখার পরে সে তোমাকে অনেক পছন্দ করছে। পছন্দ করার পরে সে বলছে তোমার হাজব্যান্ডকেও এই লাইনে আনো, এবং আমিও তখন ছলে বলে কৌশলে তোমাকে এই লাইনে আনছি। শুধু পরিচালকের কথা আমি তোমাকে এই লাইনে আনি নাই, তোমাকে এই লাইনে আনার আমার আরেকটা কারণ হচ্ছে, তুমি যেহেতু এই লাইনে একবার চলে আসবা তাহলে তুমি কখনো আর সভ্য সমাজে মানে অন্য মানুষের সমাজে আর ফিরে যেতে পারবা না। আমি তখন বললাম, মানি তুমি এটা কী বলতেছো যে আমি অন্য মানুষের সমাজে ফিরে যেতে পারবো না, গেলে কী হবে। আমাকে বলে, তুমি একবার গিয়ে দেখছিলে না যে তোমার এলাকাতে মানুষ তোমাকে কী বললো যে তুমি কাপড় ছাড়া ভিডিও বানাও। আসলে এবার যদি যাও তুমি এলাকাতে মুখ দেখাতে পারবা না, তুমি যেখানেই যাও দিন শেষে আমাকে তোমার কাছে ফিরে আসতে হবে। তুমি কোথাও চাকরিও পাবা না, কোনো কাজও করতে পারবা না, এবং উন্মুক্তভাবে তুমি কোনো জায়গায় চলাফেরাও করতে পারবা না। যেখানেই যাবা মানুষ তোমাকে দেখে চিচি করবে, এবং তোমাকে এই কালো জগতে ফিরে আসতে হবে যে জগতে আমি আছি। আমি যে জগতে ঢুকে গেছি তোমাকে ভালোবেসে আমি ঠিক একই জগতে ঢুকিয়েছি। আমি তখন বললাম, না শিব, এটা হতে পারে না, তুমি আমার সাথে এই কাজটা করতে পারো না, চলো আমরা এখান থেকে চলে যাও। আমাকে বলে, এই পথে একবার আসা যায় কিন্তু এই পথ থেকে ফিরে যাওয়া যায় না। এই পথে আসাটা হয়তো অনেক সহজ, কিন্তু এই পথ থেকে ফিরে যাওয়াটা অনেক কঠিন, এই পথ থেকে ফিরে যেতে পারবা না। আমি তারপর ওর সাথে রাগারাগি করে ওর সাথে জিদ দেখিয়ে আমি ওই দিনে ইন্ডিয়া থেকে পুনরায় আবার বাংলাদেশে চলে আসি বর্ডার ক্রস করে। আমাদের কিন্তু কোনো পাসপোর্ট টিকিট ওরকম কোনো কিছুই লাগে না, আসা যায়, আমাদের এলাকা দিয়ে আসা যায়। তো যখন আমি চলে আসি, আসার পরে আমার বাবা মা আমাকে ঘরে ঢুকতে দেয় না, বাবা মা ভাইয়েরা ঘরে ঢুকতে দেয় না। তারা জানে আমি এই ধরনের কাজ করি বা খারাপ ভিডিও বানাই, এটা সেটা। আমাকে একরকম মানে কী বলবো আর কি, খুব গায়ে পর্যন্ত হাত তোলে। এবং এও শুনতে পাই আমার কারণে নাকি আমার বোনের সংসারগুলো ভেঙে যাওয়ার পথে। 3 দিন 4 দিনের মতো গ্রামে থাকি, বাট কেউ আমার সাথে ঠিকমতো কথা বলে না। সবাই বলে আমি খারাপ ভিডিও বানাই, এটা করি ওইটা করি। লাস্ট পর্যন্ত আমি পুনরায় আবারও কোনো ঠাঁই না পেয়ে ইন্ডিয়াতে আবারও চলে যাই। এবং গেলে পরে শিবরা তখন আমাকে বলেছিলাম না যে তুমি আর কখনো সভ্য সমাজে ফিরে যেতে পারবে না, তোমাকে এখানে আসতে হবে। এবং পুনরায় সে আমাকে আবারও এই ধরনের কাজগুলোই করাচ্ছে। এবং 1 দিন 2 দিন 3 দিন নয়, আজকে প্রায় অনেকগুলো বৎসর ধরে আমি এই কাজের সাথে জড়িত আছি। না পারি এই কথা কাউকে বলতে, না পারি কাউকে শোনাইতে। এবং এরকমও হয় যে বর্তমান সময়ে আমি আর শিবরা একইভাবে ভিডিও তৈরি করি, আমাদের ভিডিও অনেক মানুষ দেখে। আমি একটা মুসলিম পরিবারের সন্তান ছিলাম, আমার বাবা একটা স্কুলের মাস্টার ছিল, আমার বড় ভাই একজন দিনদার আলেম ছিল, মুসলিমের একটা সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম হয়। কিন্তু জানি না কেন আমার জীবনটা এরকম হলো। এবং শেষ পর্যন্ত আমি যখন ইন্ডিয়াতে এসে এই ধরনের কাজগুলোর সাথে জড়িয়ে গেলাম, এই ধরনের কাজগুলো করতেছি, আমি দেখতেছি আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য ছেলে মেয়েরা ইন্ডিয়াতে আসছে, টাকার বিনিময়ে তারাও এই ধরনের কাজগুলো করছে। এটা শুধু যে মেয়েরা করে তাও না, অনেক ছেলেরাও এসে অনেকের সাথে এই ধরনের কাজগুলো করে। আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, এবং আমি তো আর কখনো সমাজে মুখ দেখাতে পারবো না। আমি আমার বউ পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছি। আমার বউটা এতটা খারাপ ছিল না, এখানে আসার পরে তার এই বান্ধবীর ফাঁদে পড়েও তখন এই লাইনে আসে, এবং এই লাইনে সে যখন চলে আসে আমাকেও এই লাইনে জড়িয়ে পড়ে, যাতে আমি এই লাইন থেকে কখনো তাকে ছেড়ে চলে যেতে না পারি। তো এখন বর্তমানে আমি আর আমার বউ একই ফ্রেমে কাজ করি। আমার বউকে আমি অন্য কোনো পুরুষের কাছে দিই না, এবং আমিও নিজে অন্য কোনো পুরুষের কাছে যাই না। কিন্তু হয়তো আমি এই সমাজে আর কখনো মুখ দেখাতে পারবো না। অনেক ছেলেরা বাংলাদেশ থেকে
মানে বাংলাদেশ থেকে অনেক ছেলেমেয়েরা আসে এখানে এই ধরনের কাজগুলো করে। আপন ভাই, এটা খুবই নোংরা একটা কথা, সব কথাগুলো হয়তো বলা যাবে না। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এই কথাগুলো মানুষকে জানিয়ে দেন। এবং এই যে জগৎটা, এই জগৎটা কিন্তু ভালো কোনো জগৎ না। আমি প্রতিটা মুহূর্ত আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও। আমি জানি জিন্দা থাকা অবস্থায় তো আমি একজন বর্তমানে তো আমি কাফিরই বলবো, কারণ ভাই আমি নামাজ পড়ি না, কত মাস নামাজ পড়ি না তার কোনো ঠিক নেই, রোজা রাখি না, দিনের পথে চলি না। আমি সমস্ত রকমের খারাপ নোংরা কাজগুলোই প্রতিনিয়ত করে যাচ্ছি, নেশা করা, জিনা করা থেকে সমস্ত রকমের খারাপ কাজগুলো করি, যার জন্য আমি জানি আমি মরার পরও জাহান্নামে যাব। তো দুনিয়াতেও আমি জাহান্নামী এবং মৃত্যুর পরেও আমি জাহান্নামী। তো আপনার মাধ্যমে শুধু এই ইনফরমেশনটা আমি মানুষকে দিতে চাই, যেন কেউ এরকম ভুলটা না করে, কোনো ফাঁদে পড়ে ইন্ডিয়াতে এসে এই ধরনের মিডিয়ার হাজারো লোক আছে, ইন্ডিয়াতে আছে যারা বিভিন্ন জায়গায় আছে, আপনাকে বাংলাদেশ থেকে পর্যন্ত কন্ট্রাক্ট করে নিয়ে আসবে যে আপনি ইন্ডিয়াতে আসেন, আসলে আপনাকে মিডিয়াতে কাজ দেওয়া হবে, বলিউডে কাজ দেওয়া হবে, হলিউডে কাজ দেওয়া হবে, এরকম কথাবার্তা বলে আপনাকে নিয়ে আসবে। কিন্তু আদত তারা কোথাও কাজ দিতে পারে না। তারা বাংলাদেশি ছেলে মেয়েগুলোকে দিয়ে এই ধরনের ভিডিওগুলোই তৈরি করে এবং একটা পর্যায়ে এই ছেলে মেয়েগুলোর ভিডিওগুলো যখন পাবলিক হয়ে যায়, তারা আমার মতো আর সমাজে ফিরে যেতে পারে না। তারাও একইভাবে তাদের মতো করে অন্যকে এই জগতে নিয়ে আসে, যেমন করে আমার বউ আমাকে নিয়ে আসছে। আপন ভাই, অনুরোধ করবো আপনি আমার গল্পটা তুলে ধরবেন এবং গল্পটা তুলে ধরে আপনি মানুষকে সচেতন করবেন যেন মিডিয়ার ফাঁদে পড়ে আমার মতো আর কোনো কামাল তার জীবন নষ্ট না করে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই, বর্তমানে কলকাতার মানুষ, কামালের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। তো যারা ফোন ভিডিও দেখেন, খারাপ ভিডিও দেখেন, তাদের জন্য কামাল ভাই খুব পরিচিত একটা মুখ, তাকে এক দেখাই অনেকেই চিনে যাবে। তো একটা বিষয় এখানে উঠে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধরনের গল্প বলার জন্য, কারণ গল্পটা আমি বলার দুটো কারণ আছে। আজকেও আমি একটা মিডিয়া ব্যক্তির সাথে কথা বলেছিলাম এবং তিনার মুখ থেকে আমি মিডিয়া সম্বন্ধে, বাংলাদেশি মিডিয়া সম্বন্ধে কিছু কথা শুনেছিলাম, যেগুলো শোনার পরে মানে এত বেশি কষ্ট পাইছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমরা চোখের সামনে যে মিডিয়াকে দেখতে পাই, মিডিয়ার একটা ব্যাক সাইড আছে, একটা খারাপ দিক আছে, মিডিয়ার একটা বিহাইন্ড স্টোরি আছে, পিছনের গল্প আছে। গল্পটা হয়তো আমরা অনেকেই জানি না, ক্যামেরার পিছনের গল্পটা আমরা অনেকেই জানি না, ক্যামেরার সামনের গল্পটাই আমরা জানি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, জাস্ট একটা কথাই বলবো, যারা মিডিয়াতে সিনিয়র ব্যক্তিবর্গ আছে, যারা মিডিয়াতে কাজ করে, সেটা হোক বাংলাদেশের মিডিয়া কিংবা ইন্ডিয়ার মিডিয়া, তো সেই জায়গাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, জায়গাগুলোতে ভালো করে রাখার জন্য যদি মাংসলোভী না হয়, তাহলে মিডিয়া ইন্ডাস্ট্রি অনেক উপরে যায়। দিন দিন বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি হারিয়ে যাচ্ছে। তার মনে হয় আমার কাছে যেটা কারণ আর কি, যে আমরা মাংসলোভী হয়ে যাচ্ছি। মাংসলোভী না হলে হয়তো আজকের মিডিয়ার এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। যাই হোক, আমি সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা রেখেই বলি, কামালের জীবনের গল্পটা প্রচার করেছি এই কারণে যে আপনারা অন্তত নিজেরা একটু সচেতন হন। এরকম অনেক মানুষ আছে যাদেরকে মিডিয়া, এটা যে শুধুমাত্র ইন্ডিয়াতে কামালের সাথে হয়েছে তাও কিন্তু নয়, বাংলাদেশে অনেক কামাল আছে, সেম একইভাবে ফেসে গেছে। তো যারা মিডিয়াতে পা দিচ্ছেন এবং তাদেরকে বলবো একটু সাবধান হন এবং জেনে শুনে বুঝে কাজ করেন। যাই হোক, এই গল্পের মাঝে আমি অনেক কিছু হাইড করেছি, অনেক কথা বলি নাই, কারণ ইউটিউবের প্ল্যাটফর্মে এই কথাগুলো বলা যায় না। তো মূল টপিক্সটা জাস্ট আপনাদেরকে বোঝানো, মূল বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করেছি। আপনারা বুঝেছেন কি না জানি না, তারপরে যদি কোনো অংশে না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কামাল আর শিপের জন্য দোয়া করবেন, তারা যেন পুনরায় আবারও সেই জীবনে ফিরে আসতে পারে যে জীবনে চাঁদের আলোর মধ্যে তাদের ভালোবাসাটা ঘটেছিল। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।